নমস্কার, বাংলা স্ফিয়ারের গোল টেবিলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। এবার মালদা থেকে গত কয়েকদিন ধরেই আমি পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা বলতে যেগুলোকে বিশেষভাবে চিহ্নিত করা যায় সেখানে ঘুরে বেড়াচ্ছি। কৃষ্ণনগরে ছিলাম, বহরমপুরে ছিলাম, আজকে মালদায় আছি। আগামীকাল ইচ্ছে আছে রায়গঞ্জ যাবার, অবশেষে বালুরঘাট। এই 5টি রাউন্ড টেবল করেই এই যাত্রায় আমার এটা সাঙ্গ হবে। দ্বিতীয় পর্বে, তৃতীয় পর্বে কোথায় যাব না যাব এখনও ঠিক করে উঠতে পারিনি। দেখুন, আজকে আমার সঙ্গে কথা বলতে যারা এসেছেন তারা একটা এক্লেকটিক কম্বিনেশন অফ পিপল। আমার ঠিক ডান পাশে যে বাচ্চা মেয়েটি বসে আছে তাকে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না সে আসলে কি করে, কিন্তু যেটা করে সেটা সচরাচর বাঙালি মেয়েরা করে না, এবং তারা করুক এটা তাদের বাপ মায়েরা চায়ও না। কিন্তু ওই আর কি, 2-4টে তো ব্যতিক্রম থাকেই নিয়মে। এই মেয়েটির নাম সৌমেলি সরকার, এবং সে তার পারিবারিক সূত্রে ব্যবসা আছে, কিন্তু যেটা তার পক্ষে আমার শুনে খুবই ভালো লেগেছে, এই মালদাতে যে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট আছে তার মধ্যে তার একটা নিজস্ব প্রিন্টিং ইউনিট আছে এবং তিনি সেটা চালাচ্ছেন। আমার বাঁ পাশে আছেন এই শহরের একজন অত্যন্ত প্রতিষ্ঠিত হোমিওপ্যাথির ডাক্তারবাবু অবশ্য, মানে ডাক্তার মহিলা বলে তো কিছু হয় না, সো ইট ইজ নিউটার জেন্ডার। সো তার নাম হচ্ছে সুতপা পান্ডে। এবার ডান দিক থেকে অসিত চৌধুরী, তিনিও একটা এমন আজব কাণ্ড করেন যেটা মালদা শহরে কেউ করতে পারে এটা আমরা ভাবতেও অভ্যস্ত নই। তিনি হচ্ছেন মহাকাশ গবেষক এবং প্রধানত কলকাতাতেই তাদের সদর কার্যালয়, এখানে একটা ব্রাঞ্চ মতো আছেন, এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেটাকে রূপায়িত করতে তাদের কালঘাম ছুটে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত তারা প্রয়োজনীয় সাড়া পাননি। তার পাশে যিনি আছেন তিনি পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, খুবই প্রতিষ্ঠিত একজন মানুষ। তার নাম হচ্ছে সৌমিত্র সরকার। এবং আমার বাঁ পাশে অরূপ রায়চৌধুরী, যিনি গণিতের অধ্যাপক হিসেবে এই সবে রিটায়ার করেছেন। আর একেবারে বাম কোণে যে বসে আছে তার নাম পীযূষ সাহা। এখন সে অধ্যাপনা কাম আরও অনেক কিছু করে, কিন্তু একদা সে আমার খুব প্রিয় সহকর্মী ছিল এবং দীর্ঘদিন এই মালদা শহর থেকে সাংবাদিকতা করেছে। ফলে তার একটা নিজস্ব পার্সপেক্টিভ এই জেলা সম্পর্কে, এই জেলার সমস্যা সম্পর্কে, এগুলো তো আছেই। আমার ধারণা বিষয়ের ভিতরে ঢোকার আগে আমি কয়েকটা প্রশ্ন এমনি করছি, সো দ্যাট আস্তে 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 আমরা বিষয়ে প্রবেশ করতে পারি। তোমাকেই প্রথমে জিজ্ঞেস করি যে পারিবারিক ব্যবসা আছে বলেই তুমি ব্যবসায় গেলে, এটাই কি পুরোটা, নাকি তোমার মনে হয়েছে যে আমি মেয়ে বলে কেন এটা করতে পারবো না? মোটিভেশনটা তুমি কোত্থেকে পেলে? না, পারিবারিক ব্যবসা বলে অবশ্যই প্রথমে মাথায় এসেছে। মেয়ে বলে মানে আমি অতটা ভেবে দেখিনি যে মেয়ে কি ছেলে এরকমভাবে আলাদা মানে পার্থক্য করতে পারবো বা করব। তো ছোটো থেকেই আমি দেখতাম বাবা ব্যবসা করে, মাও স্কুল চালায়, তো ওটা দেখে দেখে অভ্যস্ত। জিনিসটা খুব সহজলভ্য, মানে সহজ হিসেবে দেখে অভ্যস্ত, যেটা বাইরে চাকরি করতে গেলে সেই লাইফটা খুব একটা বেশি আমি পছন্দ করবো না। তো সেই হিসেবে ব্যবসা চাকরি করতে গেলে বাইরে যেতে হবে কেন? বাইরে বলতে মানে আমার পুরো ব্যবসাটা আমারই ফ্যাক্টরি, আমারই বাড়িতে রয়েছে বা আমারই জায়গার মধ্যে হচ্ছে। চাকরি করতে গেলে সেটার মানে আমার নিজের কমফোর্ট একটা জোনের অনেকটা বাইরে আমি চলে যাব, সেখানে অন্যের কথা অনুযায়ী অনেকটা বেশি আমাকে চলতে হবে, যেটা এক্ষেত্রে অনেকটা কম। তো এটাই আমার মাথায় প্রথম হয়তো হিট করেছিল। তারপর থেকে ধীরে ধীরে দেখা, মানে আমার এই ব্যবসা জয়েন করাটা। তুমি তো অঙ্কের ছাত্রী। অঙ্কের ছাত্রী, হ্যাঁ। তা সেটা তুমি পার্সু করলে না কেন? পার্সু করলাম না তার কারণ আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ব্যবসা করা।
পার্সু করতে গেলে পিএইচডি করতে হতো, যেটা হয়তো 7 বছর 8 বছর মিনিমাম আমার কমপ্লিট করতে লাগতো। তো আমি গৌড়বঙ্গ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো ওখানে এক টিচার একদিন গল্প করছিলেন যে মানে আমাদের পুরো পিএইচডি যদি কমপ্লিট করতে 17 বছর 18 বছর জীবনে যদি চলে যায়, এটা কোনো বড় ব্যাপার হওয়া উচিত না। তো সেই দিনই আমার মাথায় হিট করেছিল যে না, হয়তো আমার পার্সু করা ঠিক হবে না, আমার ব্যবসায় ঢুকে পড়া উচিত। এটা খুবই এনকারেজিং। এবং তুমি ছাড়া মালদা শহরে বা এই তল্লাটে আর কোনো মহিলা বা মেয়েরা আছে যারা ব্যবসা করছে? হ্যাঁ, অনেকেই আছে। কোথায়? তোমাদের ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে অনেকেই রয়েছেন। কি ধরনের ব্যবসা মেয়েরা সাধারণত করেন এখানে? ম্যানুফ্যাকচারিং এ রয়েছে কিছু, হসপিটালিটি রয়েছে কিছু, এইরকম। ম্যানুফ্যাকচারিং বলতে যেমন স্টিল বা রডের যে সমস্ত কারখানা রয়েছে ওনারা চান ফ্যামিলি সূত্রেই। মানে এই রড আয়রন, মানে স্পঞ্জ কারখানা? স্পঞ্জ নয়, স্টিল নয়, কাস্ট যেগুলো আয়রনের যেগুলো রয়েছে সেগুলো। আচ্ছা, সবাই কি মানে পারিবারিক সূত্রে? পারিবারিকই বেশি। তো এখন তার মানে ব্যবসায়ী বাবা মারা মেয়েদের এনকারেজ করছেন যে তোদের বিয়েও দেবো না, তোদের লেখাপড়াও করতে হবে না, তোরা সবাই মিলে। আমার এক পরিচিত ভদ্রমহিলা আছে, ও ইন্টেরিয়ার ডেকোরেটর, এবং এই বছরখানেকগুলো পাস করে এসছে, বেশ ভালো একটা পসার করে নিয়েছে। ইন্টেরিয়ার ডেকোরেশন? হ্যাঁ, ইন্টেরিয়ার ডেকোরেশন তখনই প্রসার করা সম্ভব যদি কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি খুব হয়, যদি প্রচুর ছোটখাটো আকারে, বড় আকারে নয়। এই যে ফ্ল্যাট, মালদা তো একটা ফ্ল্যাট নগরী হয়ে গেছে, ঘরে ঘরে ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটগুলোর ঘরে ঘরে ফ্ল্যাটটা পাড়ায় পাড়ায় ফ্ল্যাট, পাড়ায় পাড়ায়। আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি, আপনিও একটা দুঃসাহসী কাজ করেন, ও তো বাচ্চা মেয়ে, 25 বছর মাত্র বয়স। এই যে মহাকাশ গবেষণা, পশ্চিমবঙ্গের একটা জেলা সদরে বসে, সেও উত্তর 24 পরগনা জেলা সদর নয়, দক্ষিণ 24 পরগনা নয়, বর্ধমান নয়, কলকাতার সন্নিহিত নয়, মানে আমার তো আসতে মনে হলো সেই রবীন্দ্রনাথের গানের মতো গাড়িতে, মনে হলো যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ। হ্যাঁ, NH-12 যে এখনো মোটামুটি তালিবান জমানায় পড়ে আছে, সেটা ইন প্যাচেস বাদ দিলে মানে এখন তো তাও ভালো, তাও লোকে বলছে তাই না। আমি জানি এর যখন খারাপ ছিল তখন এর চেহারা কী ছিল তাও আমি রেখেছি, কিন্তু আমার একটু আশা ছিল হয়তো এর চাইতে বেটার কিছু দেখবো। যাই হোক, আপনি এই যে মহাকাশ গবেষণা কি করেন এবং কিভাবে করেন? আমি বেসিক্যালি একজন শিক্ষকতা করতাম শহরের একটা নামী স্কুলে। শেষ জীবনে প্রধান শিক্ষকের দায়িত্ব সামলেছি। ছোটোবেলা থেকেই ইচ্ছে ছিল গবেষণার লাইনে আসার, কিন্তু সুযোগ আসছিল না। তো 2000 সালে আমার যখন প্রথম সন্তান জন্ম হয়, তখন নয়, দ্বিতীয় সন্তান, তখন অধ্যাপক সন্দীপ চক্রবর্তীর সঙ্গে আমার পরিচয় হয়। উনি আমাকে অফার দেন, তুমি এখানে একটা ব্রাঞ্চ খোলো আমাদের সেন্টার ফর স্পেস, কারণ আমাদের উত্তর একটু বলুন। আমার ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স, এখানে মূলত মহাকাশ বিদ্যার ওপর গবেষণা হয়। তো আমাদের উত্তর পূর্বাঞ্চলে বা পূর্ব ভারতে সেরকম কোনো মহাকাশ গবেষণার কোনো জায়গা নেই। তো প্রফেসর সন্দীপ চক্রবর্তী তখন SN বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সে সিনিয়র প্রফেসর হিসেবে কাজ করছিলেন। ওনার ইচ্ছা ছিল একটা মহাকাশ গবেষণা কেন্দ্র খোলা, সেটা উনি খুলেছিলেন ছোট্ট একটা কামরার ঘরে। আর সঙ্গে সঙ্গে 2000 সালেই মালদা একটা ব্রাঞ্চ, আমি তার সেক্রেটারি হই, আর মালদা কলেজের অধ্যাপক প্রফেসর অচিন্ত চ্যাটার্জি উনি সভাপতি হিসেবে আমরা ব্রাঞ্চটা খুলি। প্রথম দিকে আমরা যে করতে পারবো পিএইচডি সেরকম কোনো ধারণা ছিল না। সেটা সব সন্দীপদার উৎসাহে আমরা পিএইচডি করতে কাজ করতে শুরু করি। 2005 সালে প্রথম আমার ইন্টারন্যাশনাল জার্নাল IJP ইন্ডিয়ান আমেরিকান জার্নালে আমার পেপার পাবলিশড হয়। তারপরে ধীরে ধীরে বেশ কিছু ছাত্র আমাদের সঙ্গে এলো, কিন্তু এটা একটা বিরাট ধৈর্যের ব্যাপার। বিশেষ করে তারা 3 জন এসেছিল। কত বছর লাগে এই পিএইচডি? আমি বলছি তো 2004-05 ওরা এলো, কিন্তু 3-4 বছরের মধ্যে ধৈর্য হারিয়ে চলে গেল। আমি 2005 সালে কাজ শুরু করেছিলাম, 2017-তে এসে আমার পিএইচডি, 16-তে সাবমিট করেছিলাম, 17-তে অ্যাওয়ার্ড পেলাম। এখনও একটা ছেলে, এখন আমি পিএইচডি করাই, আমার আন্ডারে পিএইচডি করছে একটি ছেলে, মালদার একটা প্রতিষ্ঠিত হাই স্কুলের হেডমাস্টার মশাই, উনি আমাদের কাছে পিএইচডি করছেন, এবং তিনি অ্যাডামাস ইউনিভার্সিটির রেজিস্টার্ড
তার থিসিস লেখাও কমপ্লিট হয়ে গেছে, আগামী 2-3 মাসের মধ্যে পিএইচডি কমপ্লিট। কিন্তু মহাকাশ গবেষণা তো যন্ত্রপাতি ছাড়া সম্ভব না। আমাদের মূলত যন্ত্রপাতি কম্পিউটার, আর কিছু ডেটা আমরা পেয়ে যাই মানে অনলাইনে। আমাদের ইন্ডিয়া থেকে একটা স্যাটেলাইট পাঠানো হয়েছিল IXAE নাম দিয়ে, ইন্ডিয়ান এক্স রে অ্যাস্ট্রোনমি এক্সপেরিমেন্ট। ওটা মূলত টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ ওটাতে কাজ করে ওটাকে পাবলিক করে দেয়। ওরা সমস্ত কাজগুলো শেষ করে ওটাকে যখন পাবলিক করে দেয়, আমরা সেটা থেকে ডেটাটা পাই হাতে। ওকে, সেটার মধ্যে কাজ ইসরোর সঙ্গে আপনাদের হ্যাঁ, আমরা ইসরোর সঙ্গে বিভিন্ন প্রজেক্ট লিখি। আমাদের 2টি ছাত্র এখন এই মুহূর্তে, আমাদের আগে ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে ছিল, এখন তারা ইসরোতে পোস্টেড। এবং এই যে চন্দ্রযান গেল, যে চন্দ্রযান 3, তাতে ওদের সক্রিয় ছিল। ওকে, ভেরি গুড। অনুজ নন্দী ছেলের ইসলামপুরে বাড়ি, আর বিপিন যাদব বলে জিন্স পরে এবং এক টপ পরে চিকিৎসা করতে একটা মফস্বল শহরে কেমন লাগে? ঠিকই লাগে। কেন আমি না, বেঠিক লাগবে এটা তো আমি বলিনি। হ্যাঁ, আমি শুধু মফস্বল শহরে থাকি না, আমি মেনলি সপ্তাহে 5 দিন এখান থেকে আরো 56 কিলোমিটার ভেতরে একটা গ্রামে থাকি। এবং সেখানে প্রথম আমি আমার ওই গ্রাম চত্বরে প্রায় আপনি যদি 10 কিলোমিটার রেডিয়াস করে ঘোরেন, ওখানে প্রথম কোনো হোমিওপ্যাথি চিকিৎসক যে ভিজিট নিয়ে ট্রিটমেন্ট শুরু করে। কেন আমার মনে হয়েছিল এই যে একজন MBBS এবং BHMS দুজনেই ব্যাচেলর ডিগ্রি, কিন্তু আমাদের তফাৎটা কোথায়? আমাদের যারা পূর্বসূরীরা এসেছেন তারা করছেন কি, ওষুধ দিল এটাই দাম, মানে আলাদা করে যে আমি ডক্টর, আমার যে একটা ভিজিট আছে এবং ভিজিট আলাদা আর আমি ওষুধ দিচ্ছি বলে তার দাম আলাদা, এই দুটোর মধ্যে কোনো ভ্যারিয়েশন ছিল না। ফলে ভিজিট বলে হোমিওপ্যাথি ডাক্তার ভিজিট, এই ব্যাপারটাই ছিল না। আমার মনে হয়েছে এই জায়গাটাকে প্রথমে ভাঙা দরকার, যে আমরা BHMS কমপ্লিট করছি মানে ইকুইভ্যালেন্ট টু MBBS, আমাদের একটা ভিজিট হয়, আমাদেরকে দেখাতে হলে। আপনাদেরও কি 5 বছরের কোর্স? হ্যাঁ, 5.5 বছর। কোথায় পড়েছেন আপনি? আমি বর্তমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজে। ওকে, হ্যাঁ। তো সেটা থেকে আমি সেটা 20 বছর আগের কথা বলছি, 2006-এ। তখন আমার মনে পড়ে আমার 20 টাকা ভিজিট ছিল, কারণ আমি ওই গ্রামে ভিজিট নিয়ে বসছি। গ্রামেও 20 টাকা যথেষ্ট? যথেষ্ট, তখন 20 বছর আগে। কিন্তু আমার মনে হয়েছিল এখন কত? 2000? তাহলে কত? এখন 100। বাড়াতে পারিনি, কারণ গ্রামে থাকি তো, এবং গ্রাম মানে ওখানে তো শহরের মতো এরকম না যে একটা ফ্ল্যাটের লোক আরেকটা ফ্ল্যাটকে চেনে না। কলকাতা শহরে ভোলা চক্রবর্তী, পি ব্যানার্জি, এদের তো এদের সঙ্গে যারা অ্যাটাচ, তারা তো এক্সরবিটেন্ট তাদের ফি। না, আমার যেমন মালদা শহরে সেটা 300 টাকা। সেটা ভ্যারি করে, মানে আমার নালাগোলা গ্রাম, সেটা আমার জন্মস্থান, আমি জানি তার ইকোনমিক্যাল কন্ডিশন কি। ফলে ওখানে তো আপনি এতে মালদা শহরেও প্র্যাকটিস করেন? মালদা শহরে আমি শনিবার আর রবিবার প্র্যাকটিস করি। এখানে আমার 300 টাকা, কারণ মালদার লোকেরা এটা দিতে পারে। মালদার লোক আরো বেশি পারে। মালদার লোক মানে মালদার, তাই না? মালদার না, তবে মালদার লোক মালদার ঠিক আছে, কিন্তু মালদারের যে ব্যাপারটা মূলধনটা ছিল। আপনার গ্রামটা কি প্রধানত হিন্দু প্রধান না মুসলিম? না, মিক্সড। এবং আমি যে পাড়ায় থাকি, ঠিক আমাদের লাগোয়া, আমি ছোটবেলা থেকে যে দেখে এসেছি, এখন সেটা স্ট্রাকচারটা সামহাও চেঞ্জ হয়েছে, বাট আমার একদম লাগোয়া আমাদের একদম মুসলিম পাড়া ছিল। এবং আমার মনে পড়ে ছোটবেলায় ছিল, মানে এখন আর নেই, কমে গেছে। তারা কোথায় গেল? তারা ওই মালদা আর দিনাজপুর লাগোয়া বর্ডার লাইনে কিছু গ্রাম আছে যেখানে, ওখানে বেশি সংখ্যক মুসলিমরা থাকেন, ওখানে কিছু চলে গেছেন। আর কিছু জনেরা আমাদের পাড়ার যে মুসলিমরা ছিলেন, তারা বাংলাদেশের হিন্দুদের সাথে ইন্টারচেঞ্জ করে আছেন, মানে তাদের যে বাংলাদেশের বাড়িঘরগুলো বা সম্পত্তি তারা নিয়েছেন। আর এখানে আমাদের পাড়ায়, পাশের পাড়াটায় যে পাড়া, ওই আমাদের পাড়াই ছিল ওটা, জাস্ট ওটাকে ওই একই পাড়ায়। তো তাদের তো সর্বনাশ, তাদের SIR এর নাম উঠবে না তো যারা এসেছে? হ্যাঁ, এইটা না একটা খুবই সাংঘাতিক জায়গা, খুব সেন্সিটিভ ইস্যু। খুব বেশি খোলামেলা তো আমি বলতে পারবো না, খুব সেন্সিটিভ ইস্যু, যতটুকু বলা যায়। হ্যাঁ, তারা কিন্তু এটা কিন্তু আমি বলছি 10-15 বছর আগের ঘটনা, 10-15 বছর আগের ঘটনা। এটা কিন্তু আমার পাড়ার শুধু না, আমাদের ওই লোকালিটিতে এটা অনেক হয়েছে। আমি জানি না, কারণ আমি নিজে এশায়ার ডিউটিতে নেই, আমি এশায়ার পুরো ব্যাপারটাও জানি। শুধু এইটুকু জানি 2002-এ আমার মা বাবার নাম ছিল বলে আমার নাম আছে, এটুকু আমি এশায়ার সম্পর্কে জানি, বেশি জানি না, খুব বেশি মাথাও ঘামাই না। আমার তাও ছিল না, আমি কুড নট ট্রেস মাই ফাদার।
তো আমাকে যেতে হয়েছিল হিয়ারিংয়ে। হেয়ারিংয়ে। হ্যাঁ। তো সেটা আমার ছিল যে ওই হ্যাপাটা নিতে হয়নি, কিন্তু আমার চত্বরে কিন্তু এটা খুবই হয়েছে। না, আপনি যে কাহিনীটা বলছেন সেটা একটা, আমি জানি না আইসোলেটেড কিনা, আমরা এতদিন শুনে আসছি বা আস্তে আস্তে যে মুসলিমস আর কামিং। হ্যাঁ, আপনি বলছেন এমন একটা জনপদে আপনি থাকেন যেখান থেকে মুসলিমস আর গোয়িং অ্যান্ড হিন্দুজ আর কামিং। ইয়েস, এটা কিন্তু একটা মানে রিভার্স টেল এটা। একদম। এবং এটা আমি একদম প্রত্যক্ষদর্শী, এটার আমি প্রত্যক্ষদর্শী। একটা নতুন কথা শুনলাম আমরা, আমি এটা শোনা যায় না। হ্যাঁ। এটার একটা বড় কারণ আছে, কারণ আমার যে গ্রাম নালাগোলা তার 5-7-10 কিলোমিটারের মধ্যেই বর্ডার একদম বাংলাদেশের, ঠিক আছে? ওটা কি ফেন্সিং আছে? হ্যাঁ, ফেন্সিং, মানে বর্ডার একদম সিকিউরিটি বর্ডার, ঠিক আছে? বিএসএফ টিএসএফ মোতায়েন আছে। BSF আছে। ফলে কি হয়েছে, আজ থেকে ধরুন 15 বছর আগের যে কথা আমি বলছি, তখন বা 20 বছর আগের কথা বলছি, তখন এত বেশি কড়াকড়ি ছিল না। ফলে ওদের কি হয়েছে, বাংলাদেশের সাথে যে ওদের যে আত্মীয় স্বজনরা থাকতো ছিল, তাদের সাথে না একটা খুব ভালো ইন্টারাকশন হয়েছিল। এবং ওই বর্ডারটা খুব কাছে বলে ওই হিন্দুদের আসাটা যত সহজ হয়েছে, মুসলিমদের যাওয়াটাও ততটা কিন্তু সহজ হয়েছে, ঠিক আছে? এবং ওই তার মানে আপনি বলতে চাইছেন আপনি যেমন একটা এলাকায় থাকেন যেখানে মুসলিমরা আপোষে হিন্দুদের সঙ্গে বার্টার করে নিয়ে, অর্থাৎ প্রপার্টি এক্সচেঞ্জ করে, তারা বাংলাদেশে থাকাটাকেই শ্রেয় মনে করেছে। একদম। এবং ওরা যখন আমাদের সঙ্গেও ছিল, মানে আমি ওই মানে সময় এটাই যদি মানে একটা ওভারঅল ট্রেন্ড হতো, তাহলে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বলে কিছু থাকতো না। এখন তার কারণ সবাই যদি বাংলাদেশগামী হতো, কেননা আমাদের রাজ্যে আমরা বলে থাকি যে যে মুসলমানরা স্বাধীন ভারতবর্ষে থেকে যেতে রাজি হয়েছে, তাদের জাতীয়তাবোধ, তাদের দেশপ্রেম ইত্যাদি নিয়ে প্রশ্ন করার কোনো মানে হয় না। সেটাও কিন্তু আমি দেখেছি, মানে এখনো যারা আছে তারা হয়তো ওদের যেখানে ওদের সংখ্যাগুরু সেইখানটাতে রেডিয়েট করেছে, কিন্তু তারা ভারতবর্ষ ছাড়ে। ওকে, এই আলোচনায় আমি পরে আসবো। মিস্টার রায়চৌধুরী, এই মালদা, আমি গোটা বাংলা জুড়েই সবচেয়ে বেশি ক্যাজুয়ালিটি কি হয়েছে এটা বলা খুব কঠিন। তবে পেকিং অর্ডার যদি আমরা একটা তৈরি করি, তাহলে আমার মনে হয় যেমন শিল্প বলে কিছু নেই, যেমন জনস্বাস্থ্য একেবারে খুবই ক্রিটিক্যাল, তেমনি শিক্ষার অবস্থাও খুব বেহাল। কেমন আপনাদের এখানে অভিজ্ঞতাটা কি? যেমন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় আমার মনে হয় ইজ মোর নোন ফর ল অ্যান্ড অর্ডার স্টোরি দ্যান স্টাডিজ, তাই না? পুলিশ আজকে ঢুকলো কি না, আজকে কজন ঘেরা হলো, কী মারপিট হলো, কোন পুকুরটা বিক্রি হয়ে গেল, কত দামে, এর বাইরে তো কোনো খবর নেই। লেখাপড়া হচ্ছে এই খবরটা কিন্তু গৌড়বঙ্গ থেকে আমরা সহসা পাই না। দেখুন, এটা কি বলবো, প্রশ্নটা আমার কাছে বিস্ফিটের মতো মনে হচ্ছে, কারণ আমি এরকমভাবে কাটিয়েছি পর্যন্ত যে সকালবেলায় উঠলাম, কলেজে গেলাম, ছাত্র পড়ালাম, তারপর বাড়ি চলে এলাম। আমার কলেজের বাকি যে কাজগুলো, অ্যাকাউন্টসের কাজও দেখতাম আমি, ভার্সার অনেক দিন কাটিয়েছি ভার্সার হিসাবে। এই হিসাবে আমার অ্যাকাউন্টসের দেখাপত্র দেখেছি, দেখে আমি ফিরে এসেছি। আর আপনি যা বলছেন সেগুলো সব আমার কাছে শুনেছি অবশ্যই। আপনাদের ছাত্রদের কোয়ালিটি রিমেইনস দ্য সেম? ডিটোরিয়েট করেছে অবশ্যই, এটা মানবো যে ওই এখন গণিত অনার্স আপনার কলেজে কতজন পড়ে? সেই নাম্বার অফ স্টুডেন্টস সেম আছে, একদম একটাও কমেনি, কিন্তু 118 জন স্টুডেন্ট ইনটেক হচ্ছে, কিন্তু কোয়ালিটিটা ডিটোরিয়েট করেছে। যখন থেকে ওই আপনার করোনা শুরু হলো, অনলাইনে পরীক্ষা শুরু হলো, তারপর থেকে কি জানি কেন ছাত্রদের মনে কি একটা ঢুকে গেছে যে না পড়লেও হবে, না পড়লেও পাস করা যাবে। কি কোয়ালিটি ডিটোরিয়েট করেছে, না পড়েও পাস করা যাচ্ছে না, হচ্ছে না, ফেল করছে, তাও সোজা হচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি না পীযূষের অভিজ্ঞতা কি? ব্যাপারটা হচ্ছে যেটা অরূপবাবু বললেন
যে আমাদের কোয়ালিটি কিন্তু কমে যাচ্ছে। কারণ এখন হচ্ছে যে পরীক্ষা পদ্ধতি এনইপিতে, নিউ এডুকেশন পলিসিতে এমন করেছে যে তাতে দেখা যাচ্ছে যে ইন্টারনাল ইভ্যালুয়েশন আর যে পরীক্ষা দিচ্ছে ওই ইন্টারনাল ইভ্যালুয়েশনেই পাস করে যাচ্ছে। মানে এখন কোনো রকমে আসলেই পাস। মানে আগে যেভাবে পড়াশোনা করে যেভাবে রেজাল্টটা করতে হতো, এখন সেইভাবে পাস করাটাই ইজি। কলেজের ছাত্রকে কলেজই পাস করিয়ে দিচ্ছে। একদম তাই। মানে এখন এরকম হয়েছে যে ওয়েটেজটা কত, মানে ইন্টারনাল ইভ্যালুয়েশন যেমন কিছু কিছুতে আছে 25 নাম্বার, কোনোটাতে IAPWC বলে একটা চালু হয়েছে যেখানে 50, এসিসি একটা কোর্স হচ্ছে, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স যেখানে, সেখানেও নাম্বার ওগুলো করেই মোটামুটি হয়ে যাচ্ছে। মানে ইন্টার ডিসিপ্লিনারির যে সাবজেক্ট দিয়েছে। এখন আগে কি হতো যে যদি কেউ হিস্ট্রি অনার্স পড়তো তো হিস্ট্রি অনার্স থাকতো, তার সঙ্গে মাইনর থাকতো। এখন মাইনর মেজর তার সঙ্গে এসএসসি IAPWC, হ্যাঁ, এগুলো কোর্স ঢুকিয়ে দেওয়া হচ্ছে ইন্টার ডিসিপ্লিনারি। কি খুব ভারতবর্ষের পার্সপেক্টিভে খুব মানে রিয়েল না একটা আনরিয়েল সিস্টেম না, এটা চাপিয়ে দেওয়া হয়েছে? না, রিয়েল মানে চাপিয়ে দেওয়া না, এটা কিন্তু একদিক দিয়ে বলবো যদি অ্যাপ্রোপ্রিয়েট করে তাহলে কিন্তু ভালো। কারণ একটা ছেলে মেয়ে শুধু পড়লো, তাকে সে স্কিল জানলো না, তার এন্টারপ্রেনারশিপ কিছু করলো না। তাহলে হায়ার এডুকেশন হ্যাজ টু বি স্কিল ওরিয়েন্টেড। হ্যাঁ, হায়ার এডুকেশন ইজ নট ফর নলেজ। না, নলেজ তো বটেই, কিন্তু তার সঙ্গে এখন ওরা চাইছে স্কিল। যেমন এখন করেছে 4 ইয়ার্স, যেমন আগে যেমন 3 ইয়ার্স অনার্স ছিল, এখন 4 ইয়ার্স। 4 ইয়ার্সে আবার বলছে যাদের 4 ইয়ার্সে 75% থাকবে তারা আবার রিসার্চ উইথ অনার্স হবে। এবং সেখানে কলেজের যে সমস্ত ডিপার্টমেন্টে ধরুন অনার্স বলতে মানে 4 ইয়ার্সে রিসার্চ উইথ অনার্স হবে ওদের ডিগ্রিটা, এবং ওরা মাস্টার ডিগ্রি ইউনিভার্সিটিতে 1 ইয়ার করবে, 1 বছর। হ্যাঁ, 4 বছর এখানে করলে ওখানে 1 বছর। এবার আবার গোটা আমেরিকায় এমএইজ 1 ইয়ার, হ্যাঁ, ইংল্যান্ডে 1 ইয়ার, হ্যাঁ, সুতরাং এটা আর গ্র্যাজুয়েশন 4 ইয়ার্স। হ্যাঁ, ভারতবর্ষের ঢেউটা অনেক পরে এসছে। হ্যাঁ, পরে এসছে। তো এখন যেটা হচ্ছে আবার ওখানে ইউজিসি যেটা বলে দিয়েছে যে আবার কলেজ টিচাররা করতে পারবে, বলেছে যে যাদের পিএইচডি আছে, কিন্তু বলেছে যাদের সুপারভিশন যারা করে, যে সমস্ত টিচাররা পিএইচডি আছে হলে হবে না, যারা অলরেডি পিএইচডি করাচ্ছে কেবলমাত্র সেই টিচাররাই বা সেই ডিপার্টমেন্টে 2 জন থাকলে তাহলে সেই ডিপার্টমেন্টের অনার্স উইথ পিএইচডি যেটা মানে রিসার্চ সেটা করাতে পারবে। কি এত জটিল ব্যাপার মনে থাকে? এখন মনে থাকে মানে এখন যেটা হচ্ছে অসুবিধা কী হচ্ছে যে কলেজগুলোতে বেশিরভাগ কলেজ আমাদের গৌরবঙ্গেরই বলছে যে বেশিরভাগ কলেজের কিন্তু প্রচুর ডিপার্টমেন্টে পিএইচডি ভরে আছে, কিন্তু তাদের যে ওই ইউজিসি যে নর্মস অনুযায়ী সেই যে সুপারভিশন যে ইয়েটা সেটা নেই, কারণ তাদের পিএইচডি করানোর অভিজ্ঞতা নেই, এর ফলে তারা পারছে না। এই জন্য এখানে এত কিলো পিএইচডি বা হচ্ছে কি করে? ওটা ইউনিভার্সিটি থেকে করছে, এখন কলেজ করবে, এরপরে তো আরও কিলো বেশি হবে। তো ও, তার মানে এভরিবডি উইল বি এ পিএইচডি, এবার পিএইচডি হয়ে যাবে। যোগ্যতা এখন আর মানে 75% করতে হবে। এরপরে পিএইচডি করে মোটামুটি এই বেকার ভাতাতেই যেতে হবে না, তাই তো আমার মনে হচ্ছে। কারণ এখনো পর্যন্ত আমি বেকার ভাতার লাইনে যত লোকের নাম শুনেছি, পিএইচডি বোধহয় খুব একটা বেশি শুনিনি। হ্যাঁ, একটা নেক্সট বেকার ভাতা যেটা তো হবে তাতে পিএইচডিরাই সর্বাগ্রে থাকবে, কেননা আফটার অল পিএইচডি করেছে। আচ্ছা মিস্টার সরকার, আপনি ডোন্ট ফিল লেফট আউট। হ্যাঁ, আমি আপনার কাছেও আসবো। আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সব মফস্বল শহরই উইদাউট এনি প্রপার আরবান প্ল্যানিং একেবারে মানে কি বলবো, যে যেখানে পাচ্ছে সে সেখানে বহুতল নামিয়ে দিচ্ছে বা কোঅপারেটিভ সোসাইটির নাম করিয়ে করছে, এবং এভরি ইঞ্চ অফ ল্যান্ড ইজ টুডে ভিউড অ্যাজ কংক্রিট রিয়েল এস্টেট। অর্থাৎ একটা যে সবুজ রাখতে হয়, একটা প্ল্যানিংয়ের ব্যাপার থাকে, এবং অল মিউনিসিপ্যালিটিজ আর ডিফাঙ্ক্ট, দে হ্যাভ নো ইন্টেনশন অফ ডুইং ইট প্রপারলি। আমি এই বহরমপুর থেকে আসছি, বহরমপুরের হাল দেখে অনেক বছর পরে এসেছি বলে আমি তো তাজ্জব, মানে একদম সরু সরু গলির উপরে বড় বড় সব 5 স্টার হোটেল, অ্যাক্সেস নেই, এক্সিট নেই। মানে একটা বড় ট্র্যাজেডি হলে ওই হসপিটাল সহ সবাই মোটামুটি পঞ্চত্ব প্রাপ্য ওখানেই হয়ে যাবে। তো এই আপনাদের এখন কি ক্লায়েন্টেল বেশিরভাগই রিয়েল এস্টেটের
মানে যারা করে তারা? কারণ আর তো কিছু, আর কারা আপনাদের ক্লায়েন্ট হবে বলুন? তো মালদাতে বিভিন্ন রকমেরই রয়েছে। আপনি যেটা বললেন রিয়েল এস্টেট ক্লায়েন্টসের ব্যাপারে, সেটা একটু জোরে বলুন। কেবলমাত্র মালদাতেই নয়, এটা ওয়েস্ট বেঙ্গলে মারাত্মক একটা রূপ একটা এসেছে আর কি। এবং এই সমস্ত বিষয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস দে আর কন্টিনিউয়াসলি এডুকেটেড হাউ টু হ্যান্ডেল ইউর ক্লায়েন্টস যারা রিয়েল এস্টেটে রয়েছে। আমি অন্য একটা জায়গায় আসছি, সেটা হচ্ছে কেবলমাত্র মিউনিসিপ্যালিটি বলেই নয়, দুটো মিউনিসিপ্যালিটি এখানে রয়েছে, ইংলিশ বাজার আর একটা ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি। আপনি মিউনিসিপ্যালিটির বাইরে আসুন, যে এই যে কিভাবে হচ্ছে বিষয়টা। আমরা বলি আমাদের জেলাটিকে আমরা বলি যে এটা হচ্ছে একটা ম্যাঙ্গো সিটি, এটা ম্যাঙ্গো ক্যাপিটাল ওরিয়েন্টেড একটা সিটি। যখন আম খুব ভালো হয়, এক্সপোর্ট ফ্যাসিলিটিস কোয়ালিটিস যদি ঠিকঠাক মতো থাকে, তাহলে অনেক বেশি আর্ন করা যায়। এক বছর গ্যাপ দিয়ে এক বছর হবে না, পরের বছর আবার বাইক কেনা টেনা এই সমস্ত হবে, কারণ ভালো আম হয়েছে বলে। এইটা গ্র্যাজুয়ালি এই ভাবনাটা ডেটিরিয়েট করছে। যদিও ডেটা অনেক সময় আমরা দেখতে পাই যে 2025 পর্যন্ত মানে কম্পোস্ট ফার্টিলাইজার বা অন্যান্য বায়ো ফার্টিলাইজার দিয়ে আম প্রডিউস হচ্ছে, জানি না এই ডেটাটা কতটা কি সত্য বলতে পারবো না। তো আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আম যত বেশি উৎপাদন করা যাবে, ফোরে যারা এরকমভাবে পাতা কিনে যারা আমের ইয়েটা করে, তারা আম বেশি প্রোডাকশন হলে পরে গাছের কী হবে সেটা খুব একটা বড় ব্যাপার নয়। মালিক পক্ষকে দুরকমভাবে অফার দেওয়া হয়, যে আমরা কাল্টার বলে যে পয়জনটা, একটা তো একটা টক্সিন, মারাত্মক ব্যাপার, সে তো 3 বছর খুব ভালো হবে, তারপরে আম শেষ সব। নানান রকম পেস্টিসাইডস রয়েছে, সেইগুলো যদি আপনি ব্যবহার করতে দেন তাহলে দাম এত বেশি পাবেন, আর যদি ব্যবহার করতে না দেন তার দামটা কমে যাবে। মালিক পক্ষ ন্যাচারালি দেখতে পাচ্ছি, ঠিক আছে আমাকে বেশি পয়সা দাও। তো মালিক পক্ষ মানে আমটা ফলাচ্ছে তাদের দিয়ে, হ্যাঁ তারাই চাষি নিয়োগ করছে। হ্যাঁ, এবং কি হচ্ছে এই তো ওই কিছুদিন আম খেলে যে খাবে তার কোনো ক্ষতি হবে? হ্যাঁ, সবটাই ক্ষতি হচ্ছে তো, ও সবটাই ক্ষতি হচ্ছে। আর মালিকপক্ষ ভাবে যে আমি বাগানে 2-3টে আম আমি রেখে দেবো যেখানে পেস্টিসাইডস মানে স্প্রে করা হবে না, তা তো হয় না। ওর যে ইয়েটা রয়েছে সেটা ওখানেও অ্যাফেক্ট করে, সবটাই হচ্ছে। এবারে কি হলো, সয়েল দিয়ে চলে যায়। হ্যাঁ, ওপর দিয়ে স্প্রে করার সময় তখনও যাচ্ছে পাশে। এর ফলে কী হচ্ছে, আম গাছটা যেটার উপরে বেশ মানে ভিত্তি করে আমাদের এই জেলাটা আছে আর কি, এটা গ্র্যাজুয়ালি ডিটেরিয়েট করে যাচ্ছে, আমের গাছ নষ্ট হচ্ছে। আপনি শাহাপুরে যাবেন, এই যে শাহাপুরে আমরা বসে আছি আজকে এখানটাতে, আগে কত এখানে আমের গাছ দেখতে পেতাম চারপাশে, আজকে নেই। কারণ আম গাছটা খুব একটা ফলদায়িনী হচ্ছে না, টাকাও বেশি আসছে না। 2-3 বছরের ভেতরে আম গাছ আম দেওয়াটাই বন্ধ করে দিল, ন্যাচারালি বিক্রি হয়ে গেল। বিক্রি হওয়ার পর কী হলো, এবারে কমার্শিয়াল অথবা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স এখানে হচ্ছে। আপনি যাবেন অমৃতির দিকে, এই পাশে যাবেন, একই রকম অবস্থা। আপনি কোতোয়ালির দিকে যান, সেখানেও একই রকম অবস্থা। কোয়েশ্চেনটা আসে যে কী করে একটা অর্চার্ড, যার নেচারটা হচ্ছে অর্চার্ড, হাউ ইট ক্যান বি কনভার্টেড, কনভার্সনটা হচ্ছে কী করে। ইটস এ ফিসি ম্যাটার, আমরা বুঝে উঠতে পারছি না কী করে হচ্ছে, কিন্তু নাকি হচ্ছে। বুঝে উঠলেও বলতে পারছেন না? না, সবসময় বুঝে না, সেটা ঠিকই বলেছেন, বলা যায়, মানে বলার একটা ব্যাপার রয়েছে সবটা। তার মানে আপনি যেটা বলতে চাইছেন যে প্রথমে আমের গাছগুলোকে মারো, তারা যাতে আর ফলনশীল না থাকে সেটা এনশিওর করো, তারপরে সেটাকে ওয়েস্টল্যান্ড হিসেবে ট্রিট করে আম গাছগুলো সব কেটে সেখানে দালান তৈরি করো। এটাই হচ্ছে নতুন মালদার অর্থনীতি, এই তো। তো এতে বেনিফিশিয়ারি সবচেয়ে বেশি কারা? বেনিফিশিয়ারি তো যারা বিজনেস করছে তারা মোস্ট বেনিফিশিয়ারি, মানে যারা কনস্ট্রাকশন বিজনেসে যারা আছে তারাই বেনিফিশিয়ারি এক্ষেত্রে। কারণ তাদের তো আপনি যদি কস্ট বেনিফিট অ্যানালিসিস দেখেন, তাহলে এটা আমার মনে হয় 20:1 কি 30:1 হবে। 1 টাকা ইনভেস্ট করে দে আর গেটিং প্রফিট 30 রুপিস, এরকম ব্যাপার হচ্ছে। ন্যাচারালি দে আর মোস্ট এত ডুয়েলিংয়ে
হ্যাঁ। থাকার লোক কোত্থেকে আসছে? থাকার লোক তো আমাদের এখানে আরেকটা প্রবলেম তো আপনি এমনিভাবেই আপনার জানা রয়েছে যে এখানটাতে আপনি মানিকচকের দিকে যাবেন, এই যে আপনার রিভার ইরোশন, রিভারের পর এই যে ফ্লাড ইরোশন কী হচ্ছে, ওরা যাবে কোথায়? দে আর কামিং টু আরবান এরিয়া। আমার এখানে অনেক বেশি সুবিধে আছে, আমার ছেলের এখানটাতে পড়াশোনার ক্ষেত্রে সুবিধে রয়েছে, সব ক্ষেত্রেই আমার এখানে সুবিধা, স্বাস্থ্যর ক্ষেত্রেও কম বেশি সুবিধা রয়েছে। মানি, হ্যাঁ, ইট নিডস মানি। মানে এমনিতে তো একটা ফ্ল্যাট কেনা যায় না, এখন তো ফ্ল্যাটও খুব অ্যাস্ট্রোনমিক্যাল দাম। হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন, কিন্তু ওদেরও কিছু কিছু জায়গা আছে যারা ওই জায়গাগুলো এগ্রিকালচারাল যে ল্যান্ডগুলো রয়েছে দে আর সেলিং ইট আউট ও, করার পর, কারণ ওরা দেখছে যে আমার যদি এই জায়গাটা আমি এখানেই যদি থাকি, আবার কবে এখান থেকে আমার ইরোশন হয়ে আমাকেও আবার উঠে চলে যেতে হবে। তো ইট ইজ বেটার টু গো টু আরবান লাইফ, ওখানে অ্যাডপ্ট করতে চলে। এদের পার্সেন্টেজ কত কত? এটাই তো বেশি। আপনি আমরা ওভার এ পিরিয়ড অফ লাস্ট 10 ইয়ার্স এই গঙ্গা বক্ষে নিমজ্জিত হওয়া পরিবাররা শহরমুখী হয়েছে, শহরমুখী হচ্ছে। এদের একটা পার্সেন্টেজ এমনি সাবজেক্টিভলি আপনার চোখে উইথ হোয়াট মিটস দ্য আই, পার্সেন্টেজ অন হোয়াট, মানে যতজন এফেক্টেড হলো তার মধ্যে কতজন আসতে কতজন পারলো, আসছে, হ্যাঁ। কতজন আসতে পারলো, সেই সংখ্যাটি কিন্তু খুব একটা বেশি নয়। গরিব গুরব, হ্যাঁ, খুব গরিব। ভূতনির চরে যারা থাকে বা তারা তো আর কারণ হচ্ছে যে কী হচ্ছে, শহরে আসার জন্য সেই কালিয়াচক হোক, বৈষ্ণবনগর হোক, রতুয়া হোক, হরিশ্চন্দ্রপুর হোক, ওখানকার যে প্রভাবশালী কিছু কিছু যারা আছে তারা চাইছে শহরে একটা আস্তানা কাটতে, ঠিক, এবং সেই আস্তানা কাটার জন্য এই ফ্ল্যাটগুলো কিন্তু ওরা হ্যাঁ, কিনে এটা একটা রাখছে। কারণ, ঠিক। এবং প্রত্যেক জায়গায় আপনি হরিশ্চন্দ্রপুরে দেখবেন এই যে তারা এখানে একটা আস্তানা কাটলো, রতুয়া এখানে, গাজল বা হবিবপুর বা এদিক যেগুলো আস্তানা গাড়লো, মানে মালদা শহরে, মালদা শহর, আরেকটু আমি মালদা different শহরের এত দারুণ ক্ষমতা আছে। হ্যাঁ, এই একটা করে ফ্ল্যাট রেখে দিচ্ছে। হয়ে গেছে মালদা শহরে। এই জন্য দেখবেন মালদা শহরে না, এখানে স্যার আরেকটা মনে হচ্ছে না, মানে আমার যেটা মনে হচ্ছে, আমি গ্রামে থাকার সুবাদে বলছি, এই যে মালদা শহর তো একদম মফস্বল টাউন, তাকে মোটামুটি আপনি ওই 10 কিলোমিটার এরিয়ার পর বাকি সবই ভিলেজ পড়ে, এবং সেখানকার এডুকেশন সিস্টেম থেকে শুরু করে সমস্ত কিছু ভিলেজের মতোই রয়েছে। সেখান থেকে এই 20 কিলোমিটার বা 30 কিলোমিটার এলেই আমি একটা দারুণের শহর অ্যাটমসফিয়ার পেয়ে যাচ্ছি। মানে এখন দারুণ মফস্বল টাউন আমরা বলছি মুখে বারবার, কিন্তু আপনার আজকে এখানে বসে মফস্বল মানে কি, মানে জেলা শহর, জেলা শহর, হ্যাঁ। কিন্তু এখানে বসে বেশ একটা ব্যাপার না, আমি দেখছি একটা মানে প্রায় হাইটেক ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। তো এইটা মালদার প্রায় সর্বত্রই এসে গেছে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা এসছে, মানে প্রাইভেট এডুকেশন সিস্টেম। এমন কোনো স্কুল নেই পাবলিক মানে প্রাইভেট যেগুলো মালদাতে নেই। এই এডুকেশনটা একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে। গ্রামের যারা শিক্ষকতায় চাকরি করেন বা ধরুন গ্রুপ সি চাকরি করেন, তাদের ছেলে মেয়েকে তারা সবাই স্বপ্ন দেখছে অ্যাটলিস্ট ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাবে, এবং সেটা ওই গ্রামে বসে সম্ভব না। ফলে তারা যে স্যালারিটা পাচ্ছে, শুধু যে বিজনেসম্যান বা গঙ্গা ইরোশন থেকে আসছে তাই না, এইটা একটা হিউজ পরিমাণ যারা ছেলে মেয়ে মানুষ করতে শহরে আসছে। হ্যাঁ, আমি জানি না এই এখানে অভিজ্ঞতা- প্রাইভেট মেডিকেল কলেজ বা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে? প্রাইভেট মেডিকেল কলেজ মালদায় নেই, না, ইঞ্জিনিয়ারিং কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। কিন্তু এখনো সাকসেসফুল হয়নি। ইঞ্জিনিয়ারিং কাদের? আইএমপিসি ওই একটাই আছে, আইএমপিএস। হ্যাঁ আইএমপিএস ওইটা, হ্যাঁ। আর সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ওই গণিখান চৌধুরী ইয়েটা আছে। হুম। আর ওটা কি চালু হয়েছিল ফাইনালি? হ্যাঁ হ্যাঁ, ওটা চলছে। ওটা কি পলিটেকনিক না ইঞ্জিনিয়ারিং? না, ইঞ্জিনিয়ারিং। আর মালদা ওটা পলিটেকনিক আছে। ওটা হচ্ছে প্রথমে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেয়? হ্যাঁ, ওখানে কতগুলো ফ্যাকাল্টি আছে? একটু ইন্টারভিউ পিছু, উনি 3 বছর ওখানকার ডিরেক্টর হিসেবে কাজ করেছেন ও জিকেসিআইটি। ওকে। মানে ওখানে সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স এবং গ্র্যাজুয়েশন সবকটাই আছে। না, এখন একটা শহরে ব্যাপারটাতে হ্যাঁ, মানে হ্যাঁ। শহরে আগে যে বাসা, গন্ডগোলগুলো চলছিল শহরে উনি একটা বন্ধ করেছেন। মাথা গোজার জায়গা করে রাখি। হ্যাঁ, এটা শুধু হায়ার স্টাডিতে না, 5 থেকে এই 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 তাগিদটা কি আগে ছিল না? আগে কিন্তু এটা ছিল না, কম ছিল, আগে কম ছিল। অনেক কম। মালদা জেলায় 400 মতো স্কুল আছে, প্রায় সমস্ত টিচারের একটা করে ফ্ল্যাট। ফ্ল্যাট গ্রামে যারা থাকে একটা করে ফ্ল্যাট সহ 400 স্কুলের মানে তো 400 সামথিং, ইনটু এক একটা স্কুলে গড়ে কতজন টিচার? 15। 15? তা দিয়ে একটা হাই স্কুল চলে? তো কিছু বেশি আছে, কিছু কম আছে। এর মধ্যে কি প্রাথমিক স্কুলও হচ্ছে? না না না, প্রাথমিক আমি হাই স্কুল। হাই স্কুল আছে 400 সামথিং, 450 কাছাকাছি। তা প্রাথমিকের এত একটা অ্যাসপিরেশন নেই?
স্কুলে আজকাল ছেলে পড়ে না। শহরের সরকারি স্কুলের ছাত্র কমে যাচ্ছে দিন দিন। ওকে, শহরে প্রায় 50টার কাছাকাছি স্কুল, মানে 20-22টা স্কুলের ছাত্র নেই বললে চলে। কিন্তু একটা কথা হচ্ছে যে তাহলে তো একটা কন্ট্রাডিকশন হচ্ছে। একদিকে বলা হচ্ছে এই মালদা শহরে এসে ছেলে মেয়েকে শিক্ষা না না, সব প্রাইভেট স্কুলে চলে, প্রাইভেট ইংলিশ মিডিয়াম। ও ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম আপনি ধরুন পড়ছে। যেটা সরকারি স্কুলের ছাত্র নেই, অথচ এক একটা ইংলিশ মিডিয়ামে জায়গা ধরুন দিতে পারে। জায়গা দিতে পারছে না, 12টা 13টা 14টা সেকশন। তারা চালায় কারা? বেসরকারি সমস্ত লোকজন, যেমন মালিকানা মালিকানা, মানে ওই এগুলো কি সব কলকাতার? না না, মালদা, সব লোকাল? হ্যাঁ লোকাল, বেশিরভাগই বেশিরভাগ আমি একটা এটা কি মঙ্গলগড় থেকে আসে না। যারা টিচার? এখানকার মানে কি তারা এত ভালো ইংরেজি জানে যে তারা ক্লাস 1 থেকে 12 অবধি ইংরেজিতে ছাত্রছাত্রী তৈরি করছে, মানে একদম ইন অ্যাডনসিয়াম? এটা কি সম্ভব নাকি? খানিকটা মোহ আছে, হ্যাঁ, খানিকটা মোহ। আমার মনে হয় এর মধ্যেও একটা মস্ত বড় ফাঁকি আছে। সার্টিফিকেটে আছে এটা ওই কি দিল্লি না, বোর্ড থেকে বা এরা সবাই কি আইসিএসসি অথবা দুটো, CBSE? আইসিএসসি আর সিবিএসসি। মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই? না না, ওয়েস্ট বেঙ্গল বোর্ড তো আছে, কিন্তু না, আমি বলছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারেও তো না না ওরা ইংলিশ সবাই মিডিয়াম থাকা সম্ভব ছিল। যেমন একদা কলকাতার famous আছে, modern- এখানে আছে, বিবেকানন্দ স্কুল আছে, চলে না। বার্লো আছে, সেটা তো ইংলিশ ভার্সন ভার্সন ইংলিশ মিডিয়াম না, ইংলিশ ভার্সন আছে, বিবেকানন্দে আছে, বার্লো আছে, বার্লো। সেটা ইংলিশ ভার্সন, নট ইংলিশ মিডিয়াম। ইংলিশ মিডিয়াম যা আছে সব সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ড। এখানকার ছেলে মেয়েরা ওই টাই টাই পরে যায়। হ্যাঁ একদম টাই টাই পরে সাহেব হয়ে আচ্ছা, ওরকম ড্রেস পরে চেক 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 ব্লেজার টেজার পরে। ব্লেজার পরে। তা যাদের দেখতে কেমন লাগে? এটা তো অদ্ভুত প্রশ্ন, হ্যাঁ? বাচ্চাদের মতোই লাগে। না, আমার এটা জানার খুব আগ্রহ। মানে ডু দে লুক লাইক জেব্রাস অর হিউম্যানস অর হোয়াট? হ্যাঁ, কেননা এই যে একটা আরোপিত কালচার, এটা বেরোনোর পরে অ্যাবজর্পশনের লেভেলটা কি সেটা তো কার্যত নেই। হ্যাঁ আপনি বলে গিয়ে same আপনার হয়ে যায়। বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পাঠালেন, আই এগ্রি, সে হয়তো 10-12 পাসও করে গেল। আইসিএসসিতে পাস করা খুব একটা কঠিন নয়, কিন্তু তারপরে সে কোথায় যাবে? কোন কলেজে পড়বে? নাকি ওই সরকারি কলেজ। এনইপির মধ্যে চলে যাবে যেখানে স্কিল ডেভেলপ? হ্যাঁ, কলেজেই তো আসবে, মানে এখন না, এরা কি সত্যি ইংরেজিতে বলিয়ে কইয়ে হয়? হ্যাঁ হ্যাঁ, এটা হয়, এটা হয়, বলতে পারি। হ্যাঁ বলতে পারে, এই আচ্ছা। একটা গুণ। বলতে পারে, বেঙ্গলি মিডিয়াম যেটা বেঙ্গলি মিডিয়ামের চেয়ে কিন্তু অনেক ইংলিশটাতে ওরা একটু এক্সপার্ট। এক্সপার্ট। সাবজেক্টিভ আমি বলতে পারবো না। না, দ্যাট ইটসেলফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ। কেননা যেটা একটা আমরা শুনি, জীবনে একটা হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন, ধরুন যাদবপুর, একশো এক বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি যখন রিক্রুটমেন্ট করতে আসে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, তারা বলে এর চাইতে ভালো মেরিট আমরা ভারতবর্ষে কোথাও দেখিনি, কিন্তু এর চেয়ে খারাপ কমিউনিকেশন স্কিলও আমরা দেখিনি। মানে বাংলা মিডিয়াম থেকে পাশ করে তোমার মেধার জোরে তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, কিন্তু দ্যাট ডাজ নট মিন ইউ আর ইন্ডাস্ট্রি কম্প্যাটেবল। এর মধ্যে কিন্তু একটা খুব বিরহের বেদনা আছে। তার ফলে কি হয়? তার ফলে আজে বাজে জায়গা থেকে ইংরেজি বলতে কইতে পারে বলে হ্যাঁ, টুকটুক করে অ্যাবজর্ব হয়ে যায়। সেটাও যদি হয় তাহলে খারাপ কি আছে? এটাকে আমরা বলবো সমাজের ভার্টিক্যাল মোবিলিটি। আচ্ছা, এই যে ইংলিশ মিডিয়ামে এত দলে দলে বাচ্চারা যাচ্ছে, এদের মধ্যে কি মুসলিম কমিউনিটির বাচ্চারাও আছে? হ্যাঁ হ্যাঁ সব সবাই, আছে। সব আছে, সব আছে। হ্যাঁ। তারা তারাও কি হিজাব পরে যায়? না, না। ইংলিশ মিডিয়ামে কোনো নিয়মই মানা হয় না। ওরা ওদের নিয়মেই চলে, এবং যে কোনো পরিবার, হিন্দু বা মুসলমান, তারা প্রত্যেকে ওদের ড্রেসেই পড়ে, সেখানে ভায়োলেশন হয় না? না। কারণ আমি মুর্শিদাবাদ থেকে আসছি এবং এবার আমি ওই কোয়েশ্চেনটাতে আসছি যে একটা খুব প্রোনাউন্সড আইডেন্টিটি দেখানোর একটা কম্পিটিটিভ প্রতিযোগিতা চলছে মুর্শিদাবাদ। আই ডোন্ট নো ওয়েদার ইট ইজ ট্রু ফর মালদা। কথাটা এই জন্যে বলছি যে আমাকে অনেক শিক্ষিকারা বললেন, যারা কালকে আমার সঙ্গে এসেছিলেন, মাদ্রাসা শিক্ষিকা, এমনি শিক্ষিকা, তারা বলছেন যে সুমনবাবু, আমাদের মেয়েরা এসে বলছে, দিদিমণি আমরা কিন্তু আর এইভাবে আসতে পারবো না, আমরা এবার থেকে হিজাব পরে স্কুলে আসবো। কেমন?
তাদের জিজ্ঞেস করেছি কেন কি হয়েছে তোদের, বল না বাড়ি থেকে বলে দিয়েছে হিজাবই পরতে হবে। একজন অত্যন্ত গুণী মানুষের মানে পুত্র, তার আবার পুত্রের বিয়ে, সেই উপলক্ষে ওর বাড়ির যে মুসলিম পরিচারিকা অন্তত 30 বছর কাজ করছে, বিয়ে উপলক্ষে তারও নেমন্তন্ন। সে বলেছে না দাদাবাবু আমি আসতে পারবো না। বললো, কেন? বলছে না দাদা ভাইয়ের বিয়েতে আসতে গেলে তো আমার সেজে গুজে আসতে হবে, আমাদের বলে দেওয়া হয়েছে সাজগোজ করা চলবে না। ঠিক আছে, ফলে মনে হচ্ছে কোথাও একটা যেন যে জিনিস আমি এর আগে এত 45 বছর বাংলায় সাংবাদিকতা করছি, এরকম ঘরের মধ্যে ঘর তুলে আইডেন্টিটি কোয়েশ্চেনটাকে সবার আগে রেখে এই যে একটা সমাজের বিভাজন, এটা মালদাতে কতটা প্রোনাউন্সড। দেখো ইংলিশ মিডিয়াম একদিক থেকে ভালো, ইট ইজ এ লেভেলার, এখানে কোনো সারিও চলবে না আর কারোর দাদাগিরিও চলবে না। সুতরাং তোমাকে আসতে হবে স্কুলের ইউনিফর্মে, টেক ইট অর লিভ ইট। এই তো শহরে নেই এই বিষয়টা, দুই একটা ছোটছোট ঘটনা ছাড়া শহরে মোটামুটি নর্মাল, কিন্তু গ্রামের দিকে কিন্তু ঝিঝাপ পরে। আমি 2 বছর একটা গভর্নমেন্ট মডেল স্কুলে কাজ করেছিলাম। আপনি জানেন নিশ্চয়ই যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট আছে, সব ব্লকে একটা করে গভর্নমেন্ট মডেল স্কুল তৈরি। আমাদের মালদায় 8খানা মডেল স্কুল আছে, ছাত্র পায় না, কিন্তু ওখানে 2 বছর চাকরি করেছি, আমি দেখেছি এই মডেল স্কুলগুলো কারা সাবসিডাইজ করে? টাকাটা পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু পুরোপুরি স্টেট গভর্নমেন্টকে ওরা ছেড়ে দিয়েছে। গভর্নমেন্ট টিচার নিয়োগ করার কথা, কোনো স্কুলে টিচার নেই, সব ওই মানে প্রাক্তন টিচারদের দিয়ে তাদের বেতনের স্কেল কি অ্যাট পার উইথ বেসিক পে মাইনাস পেনশন, লাস্ট বেসিক মাইনাস পেনশন, লাস্ট পে মাইনাস পেনশন। আচ্ছা, আমি যেমন করেছি, আমি যা বেতন পেতাম পেনশনটা বাদ দিয়ে বাকি টাকাটা আমাকে দিত। সৌমিলি কোথায় লেখাপড়া করেছো? আমার স্কুল বার্লোগার্স, মালদাতে পুরোটাই ইংলিশ মিডিয়াম? না না, বাংলা বেঙ্গলি। কলেজ গৌরবঙ্গ যেটা রয়েছে, আর ইউনিভার্সিটিও গৌরবঙ্গ। ও গৌরবঙ্গ একটা কলেজও আছে না? কলেজ রয়েছে গৌড় মহাবিদ্যালয়, এটা আগে ছিল? হ্যাঁ হ্যাঁ, ওই জাস্ট মঙ্গলবাড়িতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার ক্লাসে কতজন ছিল যারা অঙ্ক পড়তো? কলেজে 102 জন 3 জন এরকম হবে। অঙ্ক পড়তো? মানে ম্যাথ ম্যাথ। তারা কে মানে মোটামুটি অঙ্কে তাদের মাথা টাথা ছিল? কিছু জন তো থাকে যারা খুব ভালো। এতজন অঙ্ক পড়তে আসে শুনলে আমারই ভয় লাগে, তার কারণ অঙ্ক এত সহজে সলভ করার বিষয় নয়, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে উনি যেটা বললেন যে এখন কোয়ালিটি এত নেমে গেছে যে আর একটা ম্যাথস অনার্সের ছাত্র বা ছাত্রীকে চট করে কি কোনো বাবা মা গৃহশিক্ষক হিসেবে রাখবে অঙ্ক শেখানোর জন্য? দ্যাট ইজ দ্য লিটমাস টেস্ট অফ এ ম্যাথস টিচার। ম্যাথস বলুন, ইংরেজি বলুন, এই যে কতগুলো সাবজেক্ট আছে, ইকোনমিক্স, এগুলো টিচার যখন কাউকে বাড়িতে রাখে তখন সে অঙ্ক তাকে জানতেই হবে। সে কলেজে ফাঁকি দিতে পারে, স্কুলে দিতে পারে, কিন্তু গৃহশিক্ষক হিসেবে সে ধরা পড়ে যাবে। গৃহশিক্ষকের অঙ্কের শিক্ষকদের খুব ডিমান্ড, ভালো। এটা কিন্তু এখন না, আমি বলছি আমি ম্যাথ অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম, তারপর যাই হোক আমাকে কোনো কারণে বিএচএমএস পড়তে চলে যেতে হয়। তো তখন যাদের সাথে আমরা পড়তাম, আমি রায়গঞ্জ কলেজে ম্যাথ অনার্সে ভর্তি হয়েছিলাম, সেটা আমি 98-এর কথা বলছি। তখন যাদের সাথে আমি পড়তাম তাদের যখন আমি ফিরে এলাম, তারা এসএসসি তখনও চলছে, মানে আমি 2005, 6, 7 ওই সময়টার কথা বলছি। তো তখন তাদের সাথে আমি কমিউনিকেশনে যেটা শুনেছিলাম ম্যাথসের ভ্যাকেন্সিতে, বলছে ম্যাথসে যত ভ্যাকেন্সি ছিল তত পাশই করছে না। এই খবরটা কিন্তু আমি 6, 7, 8 ওই সময়টা পেয়েছিলাম। এসএসসিতে ম্যাথসে যত ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি থাকতো তত মানে ক্যান্ডিডেট ম্যাথসে পাস করতো না এসএসসিতে। আমি জানি না, তাই না? আমি এটা যা পাস করতো, যারা পাস করতো তারা সবাই সবাই চাকরি চাকরি অ্যাবজর্ব হয়ে যেত। আমায় বলেছিল ওতে কোনো পাস করতে মানে পড়তিস তাহলে তুমি তো মানে তুমি পার্মানেন্ট হয়ে যেত, পার পেতিসই চাকরিটা। কেন না আমরা যত আমার কথাটা কিন্তু ওই 20-র পর থেকে বলেছি, ডেটোরিয়েট করাটা 20-র পর থেকে। আগে কিন্তু আমার ছাত্র ছিল, তারা খুব ভালো রেসপন্স, খুব ভালো ছিল, হ্যাঁ তারা ভালো জায়গায় প্রতিষ্ঠিত। হ্যাঁ, এখন আর সেরকম চিন্তা করছিল যে এত স্টুডেন্ট কেন, একটা আমার মনে হয় ক্লাস 12 অবধি ম্যাথ যথেষ্ট ইজি।
করার জন্য, যেটা ফার্স্ট ইয়ার ইজি? হ্যাঁ ও যথেষ্ট তো easy। তুমি বীরাঙ্গনা তাই বলছো? না না ওরকম না। আমাকে ক্লাস 5-এর অঙ্ক দিলেই পালাবো আমি। এটা ফার্স্ট ইয়ারে গিয়ে চেঞ্জ হয়ে যায়, তো তারা হয়তো তখন গিয়ে বলছে। আর একটা জিনিস আমি যেটা ফিল করি, সেটা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট যারা, ওরা না মানে বাকি যে সাইড হতে পারে পড়াশোনার সেটা দেখে না, জেনারেল লাইনটাই বেশি চুজ করে, কারণ তাদের বড়রা সিনিয়র যারা তারাও তাই চুজ করে, তো সেই হিসেবে একটা চলে যায় পরম্পরার মতো। মানে ট্র্যাডিশনাল কোর্স পড়ো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হিস্ট্রি অনার্স পড়ো, পলিটিক্যাল সায়েন্স আরেকটা, পড়ো। আমার মনে হয় আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে এখন সবাই এত মানে ওর সময়টা, আমার সময়টা বলছি না, ওর সময়টা এত বেশি প্রফেশনাল কোর্সগুলোর জন্য, মানে এটা হয়তো চাকরির মানে অভাবের জন্য হোক, যে কারণে হোক, প্রথমের দিকে ছেলেমেয়েরা আমাদের যেমন অনার্স পাওয়াটাই একটা ব্যাপার ছিল, পাচ্ছি মানে অনার্স পাচ্ছি, মানে সায়েন্স গ্রুপের অনার্স মালদা কলেজ, রায়গঞ্জ কলেজ পেয়ে গেলাম, মানে আর আমাকে মানে career যাতে নিয়ে ভাবতে হলো না। যাতে উঠে গেলে। হ্যাঁ, কিন্তু এখন কি হয়েছে, প্রথমের দিকে ছেলেমেয়েরা কিন্তু চলে যাচ্ছে এই প্রফেশনাল কোর্সগুলোতে, ফলে ভ্যাকেন্সিটা অনেক বেশি হয়ে যাচ্ছে, ভ্যাকেন্সিটা বেশি হয়ে যাচ্ছে বলে ভর্তির সংখ্যাটা ওইভাবে তবে হিড়ির করে অনার্স। এবার পীযূষ কিছু বলতে চাও? আমি বলতে চাইছি যে যখন ফার্স্ট সেমিস্টারে যত স্টুডেন্ট ভর্তি হয়, 6 সেমিস্টারে গিয়ে দেখা যাচ্ছে সেই স্টুডেন্ট, ধরুন এবার যে ভর্তি যা হলো গোটা রাজ্যে, তাতে ভর্তির নিরিখে এবং সিটের নিরিখে আমাদের মালদা কলেজ কিন্তু একদম রাজ্যে প্রথম ভর্তি, রাজ্যে প্রথম। মানে আশুতোষ কলেজ তাদের ইনটেক ক্যাপাসিটি, আমাদের যে ইনটেক ক্যাপাসিটি, তাতে পার্সেন্টেজে আমরা কিন্তু হাইয়েস্ট। এবার খুব আশ্চর্যজনক মানে দেখা যায় যে ফার্স্ট সেমিস্টারে যে ছাত্ররা ভর্তি হলো, মানে ফার্স্ট ইয়ার, যখন ফাইনাল 6 সেমিস্টার দিচ্ছে 50% ছাত্র নাই, 60% ছাত্র নাই। মানে এই আমের মুকুলের মতো। হ্যাঁ, হাওয়া। মানে ফার্স্ট সেম, সেকেন্ড সেম দেওয়ার পর থার্ড সেমে কিছু কমলো। এক একটা সেম কত বছর মাস অন্তর? 6 মাস। 6 মাস পর 6 মাস পর 6 মাস 6 মাস হচ্ছে ইয়ে, কিন্তু তুই বললি 4 বছর হয়ে গেছে এখন। 8টা সেমিস্টার। 8টা। এবার এনইপিতে কি হচ্ছে, কেউ যদি মনে করুন 2 বছর পরে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার, সে যদি বলে আমি পড়বো না, ও চলে যেতে পারে, তখন সে পাবে একটা সার্টিফিকেট কোর্স। এবার সে যদি মনে করে যে আমি লেবারগিরি বা অন্য চাকরি ফাকরি করে সে আবার আমি ভর্তি হতে চাই, আবার সে 5 বছর পর আবার ভর্তি হতে পারবে থার্ড সেমিস্টারে। থার্ড সেমিস্টারে। এবং থার্ড সেমিস্টার করে এবার থার্ড ফোর্থ করলো, করে ও যদি মনে করে আমি চলে যাব, তখন ও পাবে ডিপ্লোমা পাবে। হয়ে গেল। আবার 6টা করলে কি পাবে? গ্র্যাজুয়েশন। আর 8টা করলে? 8টা করলে যদি ও 6টা Research হবে। রিসার্চের, এবার 6টা করে যদি ও অনার্সও পেতে পারে, আর ওখানে অনার্স উইথ রিসার্চ 75%। তো এই যে নতুন এডুকেশন পলিসি, হ্যাঁ, এটা তো মানে তোর কাছ থেকে কথা শুনে মনে হচ্ছে ইটস এ জোক। এবং আরও ইন্টারেস্টিং, এই যে আপনি বলেন যে কেন ছাত্র কমছে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে আমি যা দেখেছি, আমরা দেখেছি, এই যে বিভিন্ন যে ইয়েগুলো আছে না আপনার স্কলারশিপ, এই স্কলারশিপ নেওয়ার জন্য ছাত্ররা প্রথম ভিড় করে, এবং ফার্স্ট সেমে সব ভর্তি হয়ে যাচ্ছে স্কলারশিপ, বিভিন্ন যে সরকারের যে স্কলারশিপগুলো আছে। ফার্স্ট ইয়ার নিল, কি কি স্কলারশিপ আছে? ধরুন মাইনরিটি স্কলারশিপ, বিবেকানন্দ, এরকম। আর কি আছে আপনার? SC/ST ওগুলো। হ্যাঁ, ST/SC, এই এগুলো কি সব ঝাঁকে ঝাঁকে স্কলারশিপ? ঝাঁকে ঝাঁকে এই স্কলারশিপ নিল, স্কলারশিপের টাকা যেই ঢুকলো, তারপরে সেই ছাত্রগুলোর বেশিরভাগই আপনার ওই থার্ড ইয়ারে নাই। আরেকটা ব্যাপারও আছে না কিন্তু স্যার, যে চলে গেলে তো স্কলারশিপও বন্ধ হয়ে না যাবে। না, ওই প্রথমটাই পাবে, আর তারপরে দরকার নেই তোর, ওইটুকু না নিয়ে চলে গেল লেবার বা অন্য জায়গায় চলে গেল। আরেকটা ব্যাপার আছে, গ্র্যাজুয়েশনে অনার্সে ভর্তি হয়ে যাওয়ার পর ওরা নিট বা ওই জেই এগুলোর জন্য প্রিপারেশন নিতে থাকে। এবার ধরুন 6 মাস, 1 বছর পর বা 2 বছর পর ওগুলো কোথাও ওটা সায়েন্সের। হ্যাঁ সায়েন্স, ওইটা সায়েন্স, কিন্তু আমি আর্টসে বলছি। যেমন সায়েন্সের কী হচ্ছে, সিটগুলো কমছে কীরকম করে, ধরুন যারা জুলজি, বোটানি যে অনার্সগুলো পড়ছে, ফিজিক্স বা কেমিস্ট্রি, তারা কি করছে, ভর্তি হয়ে গেল, এবার তখন তারা দু নৌকায় পা দিয়ে দিল। এদিকে নিটেও প্রিপারেশান নিচ্ছে, যেই তো প্রিপারেশান নিচ্ছে, কিন্তু কি হচ্ছে, আর এদিকে কলেজ, কিন্তু 6 মাস পর তো পরীক্ষা, এর ফলে এটাও ডুবে যাচ্ছে, ওটাও ডুবে গেল। আগে কি হতো, আপনি 1 বছর পর পরীক্ষা দিতেন, ফার্স্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এখন ওই সেমিস্টার করাতে। ওকে, আলোচনাটা আমাদের শিক্ষার উপরে কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে, তো সেটা তো আমাদের লক্ষ্য নয়, লক্ষ্য কিন্তু নট দ্য এন্টায়ার লক্ষ্য।
তো আমি তিনটে বেসিক্যালি প্রশ্নের জবাব চাই, অ্যাজ অ্যান ইনফর্ম জার্নালিস্ট, নট অ্যাজ এনিথিং এলস। এক নম্বর হচ্ছে যে টু হোয়াট এক্সটেন্ট এই মালদা জেলার ডেমোগ্রাফি হ্যাজ আন্ডারগান র্যাডিক্যাল চেঞ্জ। মিস্টার সরকার, আপনি তো এই জেলার অনেক দিনের বাসিন্দা এবং এটা আপনি খুব ভালো বুঝতে পারবেন। যদি দেখি এরকম যে গভর্নমেন্টের রেসপেক্টে কি বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা চলছে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার নিয়ে, মূলত আমাদের যে ট্যাক্সের স্ট্রাকচার যেটা আছে তাতে 50% স্টেট গভর্নমেন্ট পাচ্ছে জিএসটি রেসপেক্ট, অ্যান্ড 50% রেস্ট যেটা সেটা সেন্ট্রাল গভর্নমেন্টই আছে। তো এছাড়া হাউ ইট কামস ব্যাক, ডেভলিউশনও আছে, হ্যাঁ গ্রান্ট রেটও আছে, হ্যাঁ আছে, হাউ ইট কামস ব্যাক সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কীভাবে আসলো, আমাদের মালদা জেলার জন্য কীভাবে আসলো, একটা খুব মানে আমরা আছি ভালোই, ভালো আছি মন্দতে আছি, সব মিলে বেশ আছি আর কি, আমাদের জীবন ভালোই কাটছে আর কি। তো বলছি বটে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের আগামী দিনের জন্য, আগামী প্রজন্মের জন্য আমরা উদ্বিগ্নতা আমরা অনুভব করছি রিগার্ডিং এনভায়রনমেন্টের ব্যাপারে। আমি এটা পরে আসছি, মানে দু একটি কথা বলি। ডেমোগ্রাফি চেঞ্জ, র্যাডিক্যাল চেঞ্জেস ইন রেসপেক্ট অফ ইকোনমি যদি হয়ে থাকে সেটা নিয়ে তো সবটা ডেভেলপ হচ্ছে। তার দেখুন রিসেন্ট পাস্ট ইন দ্য ইয়ার 2025, এটা খুব সম্ভবত নভেম্বরে একটা ইয়ে হলো, সেখানে অ্যাবাউট 900 crores এখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের জন্য, মেনলি কমার্সিয়াল রেসপেক্টে, বিশেষ করে মাখনা এবং আমের যে ফুড প্রোডাক্টসের রেসপেক্টে, এই বাদেও আরও কিছু কিছু রেসপেক্টে, এগুলো ছোটো ছোটো অন্যান্য সেক্টরসের রেসপেক্টে এই টাকাগুলো। এর আগের বারে দেখলাম আমরা যে যে এই বিজনেস কনক্লেভটা যেটা হয়েছিল তার অ্যাবাউট 85% হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড ইন আওয়ার ডিস্ট্রিক্ট। এইবারে আমরা আশা করছি যে 850-900 crore মতন যেটা বিজনেস সামিটে প্রপোজ আর কি হবে বলে মোটামুটি হয়ে আছে। মাখনা তো হবেই, মাখনাতে হিউজ অ্যামাউন্টটা মাখনাতে যাচ্ছে, কারণ পাটনাতে ওরা একটা ইয়ে করেছে। তো সেইখানটাতে আমাদের একটা ভালো একটা ভাবনা রয়েছে যে ঠিক আছে, এটা হতে গেলে পরে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ করে থাকে তাহলে আমাদের ছেলেমেয়েরা চাকরি পাবে, কিছু কাজ টাজ করতে পারবে, এইটা একটা ব্যাপার। রেলের রেসপেক্ট, কমিউনিকেশনের রেসপেক্ট কেউ দেখতে পাচ্ছি এরকম ধরনের যে মালদা যে স্টেশন আছে সেখানে অ্যাবাউট 8 crore অ্যাডিশনালি ফান্ডিং হয়েছে সেখানটাতে ঠিকঠাক মতো করবার জন্য। এই বাদেও টোটাল যে 1300 crore যেটা অ্যালট করা হয়েছে এবারে, সেইটার রেসপেক্টে মালদার ওপর দিয়ে যে সমস্ত মানে যে ইয়েগুলো কমিউনিকেশনগুলো যেগুলো চলবে সেইগুলোর রেসপেক্টে মালদা অনেকটাই উপকৃত হবে। বিভিন্ন জায়গার সঙ্গে কমিউনিকেশনটা অনেক বেশি ইয়েটা হবে। র্যাডিক্যাল চেঞ্জেস ইন রেসপেক্ট অফ যদি এটা হয়ে থাকে ইকোনমির রেসপেক্টে, তাহলে এই ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি যে সম্ভাবনা আছে। এবং আগামীতে এই যে আজকের যে আমরা যেখানে বসে আমরা ইয়ে করছি, এটাও তো একটা ব্যাপার। আমরা কখনোই ভাবতে পারিনি এইরকম ধরনের জায়গাতে আমাদের থাকার জায়গা হবে, হোটেলে এরকম একটা হোটেলে। পাশে আরেকটা রয়েছে, সেটা গ্লিমস কি একটা যেন নাম আছে, হ্যাঁ গোল্ডেন গ্লিমস। হ্যাঁ তো হচ্ছে এই সমস্ত বিষয়গুলো হচ্ছে। আর র্যাডিক্যাল চেঞ্জেস ইন রেসপেক্ট অফ মেন্টাল স্টেটনেস অফ পিপল, যদি আপনি মানে যদি এই বিষয়টা হয়ে থাকে, শিক্ষা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আসলে শিক্ষা আপনি আবার বললেন, মাঝখানে শুনলাম শিক্ষার উদ্দেশ্যটা কী, ভাবনাটা কী, আমরা এডুকেশনটা কী কেবলমাত্র ওই চাকরি বাকরির জন্যই কেবলমাত্র করবো টরবো এরকম কিছু একটা ব্যাপার কি না, তা না। আপনি যদি বলেন ইন দ্যাট সেন্স, যেটা আমরা স্পিরিচুয়ালি আমরা ব্যাপারটাকে লিড করে নিয়ে এসেছি, যে বিদ্যা এবং অবিদ্যা। অবিদ্যা হচ্ছে যে মেটেরিয়াল ডেভেলপমেন্টগুলো অবিদ্যা, বিদ্যা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সঙ্গে। এবং সেটাই প্রকৃত জ্ঞান। আপনি বলেন যে জ্ঞান আহরণের জন্য নাকি অন্য কিছু করবার জন্য, তো জ্ঞান আহরণ যদি উইজডম যদি হয়ে থাকে, উইজডম লাগবে না, নলেজ, ভেরি গুড, নলেজের দিক থেকে আসছি আমরা। তো নলেজের দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের নলেজ যদি অ্যাকোয়ার করা যায় তাহলে সেটা আমি কীভাবে ডেভেলপ করবো, সায়েন্টিফিক হতে পারে, ফাইন্যান্সিয়াল নলেজ হতে পারে, সেভাবে কীভাবে হচ্ছে না মানে আপনি কিন্তু আমার প্রশ্ন থেকে সরে যাচ্ছেন। হ্যাঁ সরছি না, ওটা র্যাডিক্যাল চেঞ্জ, ডেমোগ্রাফি র্যাডিক্যাল চেঞ্জও বটে। এটা চেঞ্জ তো হচ্ছে আমাদের মালদা অন্যান্য সঙ্গে রিলেটেড, যদিও এটা চেঞ্জ তো হচ্ছে। কারণ আপনি দেখুন এডুকেশনের রেসপেক্টে হতে গেলে, সরছি না, হতে গেলে পরে আগে
আমরা যদি রিড অ্যান্ড রাইট, যদি এটা হয়ে থাকে যে রেট অফ লিটারেসি হয়ে থাকে, আমরা পড়তে পারতাম, বুঝতে পারতাম, বলতে পারতাম। আপনি আজকে একটা ছেলে ভালোভাবে পড়তে পারে না। সোসাইটিতে র্যাডিক্যাল চেঞ্জ হচ্ছে, অ্যান্ড দিস সোসাইটি ইজ রিলেটেড উইথ ডেমোক্রেসি, তাই তো? তো ওভারঅল সেটাই আমি বলতে চাইছি, এরকম একটা অবস্থা হয়ে না, আসছে। জনবিন্যাসে কি কোনো র্যাডিক্যাল চেঞ্জ হচ্ছে? জনবিন্যাসের রেসপেক্টে র্যাডিক্যাল চেঞ্জ তো ধরুন আমরা মালদা জেলার রেসপেক্টে সেরকম করে আমরা কিন্তু আমি পার্সোনালি অনুভব করতে পারিনি যে বিশাল কিছু বাইরে থেকে একটা চলে আসলো, কোনো কিছু একটা এখানে এসে ইয়ে করলো, সেরকম কিছু। ধরুন আমাদের তো 2011-র পর সেন্সাস হয়, ফলে আজকের ডেটে হ্যাঁ, কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য আর কোনটা সম্পূর্ণ অসত্য সেটা আমরা বুঝতে পারবো না। কিন্তু তবু দ্য বগি দ্যাট হ্যাজ বিন ক্রিয়েটেড হচ্ছে যে সব মানে মালদা, আমরা যখন এখানে আসতাম নিয়মিত রিপোর্টারি করতাম বরকত সাহেবের খাস্তালুকে, তখন মালদা ওয়াজ স্টিল নট এ মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্ট। এখন লোকেরা বলে যে মালদা কবেই নাকি মুসলিম মেজরিটি হয়ে গেছে। এর কোনো কি ফ্যাকচুয়াল বেসিস আছে? এই 2011-র পরে খুব মানে এটা মানে যেটা দেখছিলাম আর কি, তারপরে তো 21-এ এসে হলো না, না হয় হলো না। এখন এবার 27 হবে 2025-এ, 27 হবে বা এরকম কিছু। তো 2025-এ এসে একটা এই যে বাড়ছে যেটা, সেটা এখন একটা জায়গায় দেখছিলাম, সেটা অ্যাবাউট 52% হচ্ছে মুসলিম কমিউনিটি আছে বা মাইনরিটি কমিউনিটি আমাদের এখানে। তার মানে রেস্ট তারা যেটা মাইনরিটি থাকছে না, তারা মাইনরিটি মেজরিটি হচ্ছে। মেজরিটি হয়ে যাচ্ছে ইন আওয়ার আগে ডিস্ট্রিক্ট। কি ছিল আপনার শৈশবে? আমাদের তো আগে আর অনেক কম ছিল, হিন্দু অনেক ইয়েতে সম্প্রদায়টা মানে রিলিজিয়ানটা বেশি ছিল। তারা গেলেন কোথায়? এটা ওরকমভাবে হয়েছে বলে মনে হয় না। যেমন ধরুন আজকের দিনে আমার যেমন দুটি ছেলে, আগে আমার শ্বশুরমশাই, আমার স্ত্রী হচ্ছে 8th ইস্যু, 8ম সন্তান। তাই এখন সবই ঠিক আছে। এখন আমার বাড়িতে দুটো ছেলে মেয়ে, কারো বাড়িতে কারো এখন তো একটি মাত্র ছেলে মেয়ে। হিন্দু রিলিজিয়নের ভেতর দিয়ে বা সনাতন ধর্ম যেটাকে বলা হচ্ছে বা এই কমিউনিটির মধ্যে যারা আছে, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তাদের এই চাইল্ড বার্থের যে রেটটা সেটা অনেকটা কম, ওয়ারাজ ইন মানে মাইনরিটির ক্ষেত্রে সেটা অনেকটা বেশি। ন্যাচারালি কী হলো এটাতে, এটা আমি একটু বাস্তব অভিজ্ঞতা বলবো। হ্যাঁ নিশ্চয়ই। আমি যা বলছি বাস্তব, কারণ আমার কাছে সরকারের কোনো তথ্য তো নেই যে না। সেন্সাস হয়নি। আমি মেনলি যে স্কুলটা, আমি দুটো স্কুল করলাম, 24 আমি হেড টিচার, অন্য স্কুলে দুটো স্কুলের যে কমিউনিটি তারা ফুললি হিন্দু কমিউনিটির স্কুল আছে, ওখানে নট এ সিঙ্গেল মাইনরিটি কেস আছে। তো সেখানে আমি গিয়ে দেখেছি যে এক একটা মানে এই যে আপনি যেটা বললেন না, এইটা বোধহয় আমরা শহর ভিত্তিক বা শিক্ষিত কমিউনিটির মধ্যে দেখছি 1 বা 2, কিন্তু আজও যে অসংখ্য হিন্দু গ্রামে থাকছেন তারা কিন্তু এইখানে নেই। তারা কিন্তু আজও 3-4টে বাচ্চা আছে, বিশেষ করে যদি ছেলে না হয়। আমি এটা দেখেছি যে আমার স্কুলে ছিল, তার বড় মেয়েটি 3তে পড়ে, সেও একটা ছেঁড়া জামা পরে এসছে, তারপর T1-এ তারাও এসছে, এবং তার মা যখন ওই ছোটোটিকে স্কুল দিতে আসছে তার কোলে একটা, এবং সে আবার প্রেগনেন্ট। 3টে মেয়ে হয়ে গেছে, 4 নম্বরে সে প্রেগনেন্ট। যদি ছেলে না হয় উই হোপ সো যে আবার সে প্রেগনেন্ট হবে, এবং এটা হয়ে যাবে অন্তত 4-5টা তো হবেই। এবং আমাদের স্কুলগুলোতে এর বোন ওর বোনও 5 to PP মোটামুটি 3 বোন বা 3 ভাই বোন হামেশাই পড়ে। ফলে আমি মনে করি পশ্চিমবঙ্গে শহর ভিত্তিক সভ্যতা কতটুকু, আমি মনে করি গ্রাম ভিত্তিক সভ্যতাটাই অনেক বেশি। ঠিক আছে, তাই এই যে আমি জানি না, মানে আমার কাছে কোনো ডেটা নেই, আমি জাস্ট আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে হিন্দুরা বাচ্চা নেওয়া কমিয়ে দিয়েছে। এই রবটা কেবলমাত্র শহরে রিলেটেড। গ্রামের দিকে গেলে আমরা যেটা খুব ম্যাচ করতে পারি এই রবটা, সেটা কিন্তু আমার মনে হয় এখনো নাও এ ডেজও আমরা পারি না। অ্যাটলিস্ট 3টে করে বাচ্চা সমস্ত হিন্দু ঘরে আছে, যেখানে আমার কিছু মুসলিম বন্ধু মালদা শহরে থাকে, তাদেরও 2টি করে সংখ্যা। এটা কিন্তু আমি একদম আমার এখানে না এটা এই অঙ্কটার এটা অঙ্কের করলেই বোঝা যাবে। এভরি অ্যাডিশনাল চাইল্ড মিনস অ্যানাদার মাউথ। ঠিক আছে, তাহলে ইট ইজ ডাইরেক্টলি রিলেটেড টু ইয়োর ইকোনমিক কন্ডিশন। রাইট। সুতরাং এই কথা ভাবার কোনো কারণ নেই যে কেউ ইসলাম ধর্ম পালন করে বলে
সে ক্রমাগত বাচ্চা জন্ম দিয়ে যাবে, ইরেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট যে সে খেতে পাবে কি পাবে না। বাপ মায়ের যে সন্তানের প্রতি যেটা সে যে ফিলিং, সেটা তো আর হিন্দু মুসলমান মানে না। একজন মুসলিম মা তার বাচ্চাও যদি খেতে না পায়, তিনিও যতটা উতলা হয়, হিন্দুও ততটা উতলা হয়। এবং আমি দেখেছি যে এই যে রিপ্রোডাক্টিভ রেট বলে যেটা বোঝানো হয়, সেটার মধ্যে অনেক কিছুটা ফিয়ার সাইকোসিস আছে, কিছুটা ইচ্ছে করে ডিস্টর্ট করা আছে, আবার হয়তো কোনো কোনো জায়গায় এটা সত্যিও। আর পীযূষের অভিজ্ঞতা কি? মানে আমার যেটা হচ্ছে যে মালদা জেলায় তো আমরা বরকতদাকে দেখেছি, আমরা সেই সময় দেখেছিলাম আপনার কথাতেই অংদং জংদং একটা কথা লিখেছিলেন আপনি, কারণ বরকতদা যখন রাজনীতি করতো আমরা কিন্তু তখন এরকম যে এখন যে এরকম চলছে হিন্দু মুসলমান এরকম কিন্তু আমরা দেখিনি। মানে যেমন বরকতদা করতেন অংদং, মানে অনুমতি দখল দিতেন। অনুমতি দখল মানে বিধানসভাগুলো অনুমতি দখল, সিপিএমরা থাকবে, হ্যাঁ সিপিএমদের দিয়ে দিত, যেটা আপনিও আপনার লেখায় দেখেছি, আমরাও দেখেছি। আর লোকসভাটা জংদং, জবরদখল গনি খান চৌধুরী। কিন্তু গনি খান চৌধুরীকে সেই সময় কিন্তু হিন্দু মুসলমান সবাই মিলেই কিন্তু আমরা সবাই ভোট দিয়ে দেখেছি। প্রচার শুরু করতেন ওই আলিবাড়ি থেকে, মানে আমাদের জহরাতলা না, মনস্কামনা মন্দির থেকে আর এ থেকে জহরা দুটোকে করতেন। হ্যাঁ, কিন্তু এই যে যত দিন যাচ্ছে এখন দেখছি বিভাজনটা বাড়ছে, অনেক বেড়ে যাচ্ছে। এবং এই বিভাজনটা ইন্টারেস্টিং। বিভাজন বাড়ছে মানে ধরুন কীরকম বিভাজন, ধরুন যেখানে হিন্দু মেজরিটি সেখানে মনে হচ্ছে যে এখানে হিন্দুত্বকে প্রার্থী করে বা হিন্দুত্বকেই জেতাতে হবে, যেখানে মুসলিম মেজরিটি তাকে মুসলিম করতে হবে, যেমন ইংলিশ বাজার। ইন্টারেস্টিং। এবং এখানে আমরা দেখছি যে এখানে যেহেতু জনসংখ্যার নিরিখে হিন্দু মেজরিটি, সুতরাং এখানে হিন্দুই বা যে কোনো যারা করবে, বা ধরুন আপনি সুজাপুর, সেখানে মুসলিম মেজরিটি। এটা কিন্তু আগে এইটা কিন্তু আমি যখন আপনার সঙ্গে আমি সাংবাদিকতা করেছি সেই সময় কিন্তু আমরা দেখিনি বা আপনিও দেখেননি। তারে কি এটা একটা সমাজে লেটেন্ট ছিল, এখন সেটা মাথা চাড়া দিয়েছে না ইট ইজ ম্যানুফ্যাকচার? না, এটা মাথা চাড়া দিয়েছে আমার যেটা মনে হচ্ছে। আচ্ছা, এটা মাথা কি মনে হয়? আমার তাই কি মনে হয়? চারা দিয়েছে মানে কি? এটা কি চারা দেওয়ানো হচ্ছে বলে দিয়েছে, না এটা রিয়ালিটি? খানিকটা তো আছে। তোমার কি বলে? তুই তো অবশ্যই মানে ইনফ্লুয়েন্স এটা কারা করছে এই ইনফ্লুয়েন্স? পলিটিক্যাল পার্টিস যেতে ভোট ব্যাংকের জন্য। এবার কিন্তু মালদার তো আগে তো সেসব গল্প ছিল না, তুমি অবশ্যই জানবে না, ইউ আর টু স্মল। এইটা যদি এরকম ভাবে বলা যায় না, ম্যান মেড, এই কথাটাকে একবারে বলা না, আমি একটা চমস্কির ফ্রেজ ব্যবহার করলাম, ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। উনি বলেছিলেন যে আমরা যেটাকে কনসেন্ট বলে ভাবি সেটা আসলে কনসেন্ট না, সেটা রাষ্ট্র তৈরি করে এই কনসেন্টটা এবং কনসেন্ট বলে চালিয়ে দেয়। তার মানে আপনারা যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে পীযূষ, মানে ইজ মালদা টুডে মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্ট? এখন যা মনে হচ্ছে আপনাকে আমি বলে দিই, মানে যা দেখা যাচ্ছে একদম 52% অ্যাবাউট, এটা যদি না বেশি হয়ে থাকে। যেমন আমার যেটা আমি দেখি, ধরুন কালিয়াচক, সুজাপুর, কালিয়াচক, সুজাপুর, মালতীপুর, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, রতুয়া, 12টা, এই 6টাতে তো আমরা দেখতেই পাচ্ছি চোখে। এবং রেট অফ গ্রোথ বেশি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই হিন্দুদের চেয়ে। ম্যাডাম যেটা বললেন ওটা হয়তো সেক্ষেত্রে কিছু রেট অফ গ্রোথ দেখুন দুভাবে হয়। একটা হচ্ছে বিকজ অফ দ্য ইনফ্লাক্স, সাডেনলি আপনি দেখছেন যে ইমিগ্রেশনের বহর খুব বেড়ে গেছে, তার ফলে জনসংখ্যা বেড়ে গেছে। আরেকটা যেটা উনি বললেন সেটা হচ্ছে যে আমরা অনেকগুলো বাচ্চা হবে। আমার ধারণা ইমিগ্রেশন যারা হচ্ছে না তারা এখানে থাকছে না, তারা দিল্লি বোম্বে ইয়েতে ছড়িয়ে পড়ছে সারা ভারতবর্ষে। কেন মালদা কি ইমিগ্রেন্টদের পক্ষে সেফ নয়? না, এখানে সেই না রিওয়ার্ডিং তারা না রিওয়ার্ডিং না, ইকোনমিটা অতটা স্ট্রং নয় মালদার, যেটা একজন লেবার যদি এখানে কাজ করে সে দিনে 400 টাকা বা 500 টাকা পাবে, সেটা ব্যাঙ্গালোর পায়। কথা বলছি, পায় না, কোথাও পায়। ব্যাঙ্গালোরে গেলে সেটা 1000 টাকা হয়ে যাবে, তাহলে এখানে কেন থাকবে? সে ব্যাঙ্গালোরে যাবে। একটা কাজের লোক,
সে এখানে মাসে 3,000 টাকা পাবে, ওখানে গেলে 10,000 টাকা পাবে। এটা একটা কারণ। না তাহলে বাংলার শ্রমিকরা চলে যাচ্ছে তো, হ্যাঁ, শুধু যে বাংলাদেশ থেকে এসে যাচ্ছে তা তো নয়। না না, মালদার ইয়েরাও এই- যায়। এই যে পরিযায়ী শ্রমিকদের যে ঢল, প্রধানত আমরা খবরের কাগজে যেটা দেখি, মানে খবরে যেটা দেখি, হয় মুর্শিদাবাদ, নয় মালদা, নয় বীরভূম, হ্যাঁ, এবং যদি এখানে কেউ ডেমোগ্রাফিক ডিফারেন্স করে তাহলে ইট উইল বি 8 to 2, 8জন মুসলিম 2জন হিন্দু হবে। এবার আপনাকে এটা আমি একটা হ্যাঁ। বলি, মালদাকে যদি আমরা উত্তর আর দক্ষিণ এই মাঝামাঝি করে দিই, মালদাকে ধরুন এটা করলাম উত্তরে, এটা মানে হবিবপুর বামনগোলা ব্লক, ওল্ড মালদা হবিবপুর বামনগোলা ব্লক, গাজল এটা, আর এই দিকটা যেটা বললেন স্যার, রতুয়া, কালিয়াচক, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, এই দুটোর যদি আপনি রেশিও নেন, এটা কিন্তু আকাশ পাতাল তফাৎ। যে রেশিওটা এখানে হবে এই দিকে তার ঠিক উল্টো রেশিওটা, মানে কোনটা কি এইদিকে মেজরিটি মুসলিম। আপনি হাত দাগলা দেওয়া হবে না, মানে জায়গাগুলো দক্ষিণ, বলতে হবে। দক্ষিণ, হ্যাঁ, দক্ষিণটা পুরো মানে কালিয়াচক, সুজাপুর, তারপরে আপনার হরিশ্চন্দ্র, আগেও তো তাই ছিল, হ্যাঁ, আগেও তাই ছিল। আগেও তাই ছিল। আমরা যখন বরকত সাহেবের ইলেকশন কভার করতে যেতাম, হ্যাঁ, মানে সুজাপুরে বা কালিয়াচকে, ঠিক মানে কার্যত মনে হতো যে দিস ইজ অ্যান এক্সটেনশন অফ হ্যাঁ। বাংলাদেশ, হ্যাঁ, এবং তা নিয়ে কিন্তু না কিছু কোনো ছিল সমস্যা ছিল ছিল না, সমস্যা ছিল না। দে ডিড নট ফিল দ্যাট আমরা উই আর থ্রেটেন্ড, হ্যাঁ হ্যাঁ, নট ডিড দ্য হিন্দুস ফিল দ্যাট দে শুড বি পারসিকিউটেড। হুম। এই দুটোর কোনোটাই ছিল না। না এখন কি সেই ফিলিংটা আস্তে আস্তে আসছে? আসছে, আসছে। সেই ফিলিংসটা আসছে। তো সেকেন্ড প্রশ্ন যে এই ইনফিল্ট্রেশনের, আমাদের যে প্রথম কথা, আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গেই বাংলাদেশের বিগেস্ট বর্ডার, 2300 না কত কিলোমিটার শুধু আমাদের, তার মধ্যে মালদার অংশটাও যথেষ্ট। বেশি। কতটা অংশ মালদার এখনো পর্যন্ত ফেন্সিং হয়নি? ফেন্সিং যেমন ধরুন নালাগোলার দিকে নদী, যেটা পুনর্ভাবা নদী আছে, হুম। তারপরে ধরুন এদিকে মুচিয়ার কাছে যেটা কিছু মহানন্দার আইহোর পোর্শনটা আইহোর বলছি তো, পোর্শনটা, ওটাতে নদী বলে নয়, কিন্তু ওখানে তো বিএসএফ আছে। না বিএসএফ থাকলে ফেন্সিংটা নেই। নদী আছে হ্যাঁ। মাঝখানে। সেটা তো কিছু করার নেই, কেন হ্যাঁ। র্যাডক্লিফ সাহেব তো হ্যাঁ। অত কিছু দেখে করেননি, করেননি। তিনি কাঁচি চালিয়ে চলে গেছেন। হ্যাঁ। আর তার ফলে কিন্তু মাঝখানে BSF আছে, নদী আছে, জঙ্গল আছে, সবই আছে, কিন্তু তবু তো সেটা বর্ডার। বর্ডার। হ্যাঁ তো মানে আমার কথা হচ্ছে যে এখানে যে বাংলাদেশি ইমিগ্রেশন হবে, তারা কোন জেলা থেকে সব প্রধানত আসে? ওইদিকে ওদিকে রাজশাহী, রাজশাহী, তারপরে মানে ওটাই বাংলাদেশের যেটা উত্তরবঙ্গ, সেখান থেকে। হ্যাঁ 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 রাজশাহী, আমাদের জাস্ট মালদার পাশেই মহদীপুর যেটা আছে, ওই দিকের বর্ডারটাই হচ্ছে রাজশাহী, আচ্ছা, রাজশাহী জেলা। ওকে। রাজশাহী থেকে আমাদের যে বর্ডার করে যে মহদীপুর দিয়ে আমাদের মালদায় সব আসে। এই যে বাংলাদেশে, এই ধরুন হাসিনার উৎখাত হওয়ার পর থেকে বাংলাদেশের যা ঘটনাগুলি, সেটা কি এখানে হিন্দু মুসলমান ইকুয়েশনে কোনো প্রভাব ফেলেছে? যে হিন্দুজ আর বিং পারসিকিউটেড, আমরা তো নিয়মিত এটা দেখছি। সেই যে ইসকনের সন্ন্যাসী দিয়ে শুরু হয়েছিল, হিন্দুদের একটা পোর্শন কিন্তু অ্যাওয়ার হয়েছে হিন্দুত্ব বোধ নিয়ে, এটা বাস্তব। সেটা মোদি গভর্নমেন্টের জন্যই হোক, বা তাদের প্রচারের জন্যই হোক, বা মুসলিমদের অ্যাগ্রেশনের জন্য হোক, যে কোনো কারণেই হোক, একটু হিন্দুত্ব কিন্তু নিয়ে একটু- মালদার মুসলিম আর দে অ্যাগ্রেসার্স? না না না, না, সেরকম বলে মনে করি না। সেটা মনে হয় না। মালদায় সেরকম কিন্তু তোমার ঘটনা। কি মনে হয়? ব্যবসা করো তো, তোমার তো ক্লায়েন্ট মুসলমানও আছে, হ্যাঁ আছে তো। কি মনে হয় তোমার? খুব একটা যে পার্থক্য করা যায় তা নয়, আমার বেশিরভাগ ক্লায়েন্টই মুসলিম, খুব একটা রকম পার্থক্য করা যায় না। কিছু হুজুকে হয়ে যায়, কিছু যেন মোথাবাড়িতে যেমন হলো, একটা হুজুক হলো, তাদের অ্যাগ্রেশন একটা বিরাট হলো, ভাঙচুর হলো, শুনেছি তো। হুম, মালদায় সেরকম বড় কোনো ঘটনা হয়নি। হয়। এই মোথাবাড়িতেই একটা হলো, এখানে- ওই একটাই। আর এখানে ওই মানে হিন্দু মুসলিম এরা কিন্তু একটু মানে পরস্পর দীর্ঘদিন ধরে সঙ্গে এটা সহবাস মিলেমিশেই করতে। বসবাস করতে। আমি আমার একটা বলি, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে ক্লায়েন্টসরা যারা আসে, যারা অ্যাকাউন্টসের ব্যাপারে আসে, অডিটের ব্যাপারে আসে, ব্যাংক লোনের ব্যাপারে আসে, আমি কোনোদিনও দেখতে পেলাম না যে তারা আলাদাভাবে মুসলিমের যে ব্যাপার স্যাপার, সেই যে একটা
আমাদের বেশিরভাগটাই হচ্ছে, যেমন ও বললো, সৌমিলি বললো যে বেশিরভাগটাই, তেমনি আমি এখানে দেখতে পেয়েছি বেশিরভাগটাই মুসলিম। আমাদের ক্লায়েন্টস বেশিরভাগটাই মুসলিম। তাদের সঙ্গে আমাদের ফার্মের যারা ছেলেপুলেরা কাজ করে এবং আমার খুব খুব ভালো একটা যোগাযোগ। ওরা আমাদের কোনো অনুষ্ঠান হলে পরে আমাদেরকে ডাকে, আমরা যাই, এই কোনো ব্যাপার না। এই মুসলিম সম্প্রদায়টা প্রধানত কি ব্যবসায়ের সঙ্গে যুক্ত না? তাদের তো নানান রকম জমি জায়গা এই সমস্ত ব্যাপার আছে, কিন্তু হ্যাঁ, কালিয়াচকের কিছু কিছু ঘটনা যেটা আমাদের এই একটু মানে বললাম না যে একটু উদ্বিগ্নতার ব্যাপারটা আসে, ওখানটাতে তো ধরুন আপনার ড্রাগের ব্যাপারটা খুব একটা হয়েছে। এই যে এই বিষয়গুলো মালদা হ্যাজ নাও বিকাম দ্য ড্রাগ ক্যাপিটাল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, এই যে পারসেপশন, এটা কতটা রিয়াল আছে? আমি ওখান থেকে খবর পাই, এমনকি চায়ের দোকানেও বিভিন্ন রকমভাবে ড্রাগ হয়। আপনি কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো যে ইউএসএ থেকে ওরা তো কেমিক্যাল ড্রাগ, যেটা মোর কস্টলি দ্যান ব্রাউন সুগার, সেটা তো এখান থেকে আসার পর তারপর এখান থেকে সমস্ত বাইরে থেকে আসে, এটা ঠিক বলতে পারবো না। তবে সাউথ ইন্ডিয়ার কিছু কিছু মানুষজন, টোটাল তো 6 জন ধরা পড়েছে, তার মধ্যে একজন কালিয়াচকের, আমাদের 2 জন মালদা, একজন কালিয়াচক আর একজন মানিকচক থেকে ধরা পড়লো, আর বাকি 4 জন দক্ষিণ ভারতের। মানে আমেরিকা থেকে কি আসে? ফেন্টানিল? সেটা কি আমার ঠিক জানা নেই, মানে এরা বলছে কেমিক্যাল ড্রাগ বলছে এটাকে, যেটা মানে আমেরিকা ফ্ল্যাট করে দিচ্ছে বলে ভেনেজুয়েলা দখল করতে চাইছে ট্রাম্প, বা মেক্সিকো এই ড্রাগ কার্টেলের ঝামেলা হচ্ছে। আমি জানতে চাইছি যে আমাদের সময় ড্রাগ বলতে গাঁজা ম্যাক্সিমাম ছিল, না আফিংটা ছিল, আর আফিং তো এখানে চাষও তো হয় কোনো কোনো জায়গায়, কালিয়াচকের ওই এলাকাটাতে হচ্ছে। আর কিছু ডাকাত যারা হু হ্যাপেন টু বি মুসলিম কিন্তু পলিটিক্যালি ভেরি পাওয়ারফুল, তাদেরও আমি দেখেছি। আইনুল ডাকাত বলে একটা ডাকাতকে সিপিএম দাঁড় করিয়ে দিয়েছিল একবার, হ্যাঁ, আমাদের বরকত সাহেবের বিরুদ্ধে, ঠিক আছে? এতটাই ডেসপারেট হয়ে গেছিলো, যখন শৈলেন্দ্রদা দেখলেন আমি আর কিছুতেই পারছি না, তখন আইনুলকে বললেন, দেখ তুই ডাকাতি করে কিছু করতে পারিস কি না। হ্যাঁ, কিন্তু তার মানে আপনারা যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে শহরে, মানে এটা কোইন্সিডেন্স যে এখানে আপনারা যারা এসেছেন তারা সবাই হিন্দু। আমি হিন্দু মুসলমান শব্দ ব্যবহার করতে আমার একটু আপত্তি আছে, বাট ইন টুডেজ কনটেক্সট এটা আমি অ্যাভয়েডও করতে পারি না। আর কালকেই আমি মুর্শিদাবাদের যে ছবি দেখে এসেছি, দেখে মনে হচ্ছে যে মুর্শিদাবাদ আর মালদা আর নট দ্য সেম। হ্যাঁ, ঠিক না, একদম সেম না। এটা ডু ইউ এগ্রি? একদম একদম। কেন বলতো? কোথায় কোথায় অনেক ফ্রেন্ডলি মালদা হিন্দু মুসলমান এখন অনেক বন্ধুত্ব পাকাপান্ন আছে। শামশেরগঞ্জ, হ্যাঁ, তারা সব পালিয়ে কিন্তু মালদার দিকেই এসেছিল, সেটাই। তারা পালিয়ে এসেছিল না, তাদের নিয়ে আসা হয়েছিল। যাই হোক, ওরা বৈষ্ণবনগরে এসেছিল, মালদায় নিয়ে আসা হয়েছিল, কিন্তু ওই ঘটনা ওখানে ঘটলো, ওই ধরনের ঘটনা কিন্তু মালদায় ঘটেনি। মালদায় ঘটতে পারতো, কালিয়াচকে হতে পারতো, সুজাপুরে হতে পারতো, মোথাবাড়িতে যে হলো, হ্যাঁ, ওই একটা ইনসিডেন্টই হয়েছে মালদায়, ওই একটা ইনসিডেন্টই হয়েছে। আর কোথাও হরিশ্চন্দ্রপুর বলুন, রতুয়া বলুন, মালতীপুর বলুন, চাচল বলুন, ইনসিডেন্ট কিন্তু হয়নি। এটা একটা আরেকটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট হচ্ছে যে এখানকার মুসলিম কিন্তু দে আর পলিটিক্যালি ডিফারেন্সিয়েটেড, অর্থাৎ মেনি অফ দেম ভোট ফর কংগ্রেস, হ্যাঁ এটা, হ্যাঁ, অ্যান্ড পারহ্যাপস মেজরিটি অফ দেম ভোট ফর কংগ্রেস। এখন পশ্চিমবঙ্গের যেটা কারেন্ট পলিটিক্যাল ন্যারেটিভ, সেটা হচ্ছে যে কারেন্ট ডিসপেন্সেশন হচ্ছে ইজ দ্য সেভিয়ার অফ দ্য মুসলিম কমিউনিটি অ্যান্ড দেয়ারফর দে ভোট ফর রুলিং পার্টি এন ব্লক। এই গল্পটা আমি দেখেছি মুর্শিদাবাদে এসেও অসত্য হয়ে যায়, নদিয়া থেকে একটু একটু করে ফিকে হতে শুরু করে, আর মালদায় এসে মনে হয় যেন টোটালি অসত্য হয়ে গেছে। এটা বোধহয়, বা আমার মনে, আমি জানি না, এটা আমার ব্যক্তিগত, এটা বরকতদার জন্যই বোধহয় এরকম একটা হতে পারে। কারণ বরকত সাহেবকে আমরা তো দেখেছি, আপনিও দেখেছেন, উনি যে পলিটিক্সটা করতেন এবং সেই মনে যে মুসলিম বা যারা তারা দেখেছে তো, যে বা কংগ্রেস যেটা বললেন, যেহেতু কংগ্রেসই হতো না, বরকত সাহেবের একটা ছিল, উনি 5 বছরের মধ্যে 4 বছর 364 দিন খুব সেকুলার ছিলেন। আর যখন সুজাপুর আর কালিয়াচকে ভোট চাইতে যেতে হতো, তখন প্রতিবারই বলতেন আমি মরে যাব কবরে, আমার কবরে একটা ইয়ে দিয়ে, আর তিনি কখনই মারা যেতেন না।
হ্যাঁ, এটাও একটা ব্যাপার ছিল, আমাদের খুব মজাও লাগতো। তারপরে এখন যখন কোতোয়ালিতে সত্যিই দেখি যে বরকত সাহেব শুয়ে আছে এবং বাড়িটা একটা ধ্যাসটামির জায়গা হয়ে দাঁড়িয়েছে, তখন একটু খারাপই লাগে। এবং দেখো একজন ব্যক্তির জন্য একটা জনপদ বা একটা জনমান গোষ্ঠী, তাদের চরিত্র বদলও হয় না, আর সেই লেভেলের সমাজ সংস্কারও বরকত সাহেব ছিলেন না। বরকত সাহেব ওয়াজ এ জমিদার অ্যান্ড একটা বিদেশে শিক্ষিত মানুষ, তার ফলে হি ওয়াজ এ লিবারাল বুর্জোয়া। একটা দিক থেকে কি বলে সিদ্ধার্থ শঙ্কর রায়, বরকত সাহেব, হ্যাঁ। এরা সবাই একই মেন্টালিটি, এবং এরা যে প্রজন্মে রাজনীতি করেছেন বা রাজনীতি থেকে বড় হয়েছেন, তখন নেহরুভিয়ান যে আইডিওলজি, দ্যাট ওয়াজ প্রিডমিনেন্ট ডিসকোর্স ইন ইন্ডিয়ান পলিটিক্স। আজকে তো তা নেই। সুতরাং আমি এই ক্রেডিটটা মালদাবাসীকেই দেবো রাদার দ্যান এনি ইন্ডিভিজুয়াল, যেটা সিনক্রেটিক একটা সোসাইটি বলে আমরা জানি, ইনক্লুসিভ, যেখানে আমরা পাশাপাশি আছি। কখনো কখনো একটু বিরক্ত লাগে বটে, কিন্তু কখনোই বিদ্বিষ্ট লাগে না। ইজ দ্যাট দ্য ফিলিং অফ মালদাবাসী? Yes. ঠিক এগ্রি? একদম, হ্যাঁ। তোমার কি মনে হয়? সো যখন তুমি ধরো কালকে যদি তুমি একটা বাচ্চা মেয়ে একা একা ব্যবসার কাজে তোমাকে কালিয়াচক, সুজাপুরে ওইসব তল্লাটে যেতে হয়, যেখানে ডাইনে বাঁয়ে তুমি কোনো নিজের মতো কাউকে দেখতে পাবে না, তুমি কি ভীত বোধ করবে না? না, ওর তো বাড়ি, অরিজিনাল বাড়িটা তো কালিয়াচকে। কালিয়াচক? হ্যাঁ, ছোটবেলায় আচ্ছা, ওর বাবা কাকারা তো সব কালিয়াচকে। এখন ওর বাবা এখানে এসছে, এখানে ওটা থাকে। কালিয়াচক থেকে ওই যে ভদ্রলোক সিপিএম এর ওই লিডার ছিলেন, আসাদুল্লাহ বিশ্বাস। আসলে তাই যিনি হিন্দু, যার বাড়িতে জ্যোতিবাবু এসে উঠতেন মাঝে মাঝে, খুব ফেমাস জোয়ারদার। সে তো এখানে। দীনেশ জোয়ারদার তো এখানকার। ওদের অরিজিনাল বাড়িটা কোথায় ছিল? ওদের ইয়ে ওই আইহো বুলবুল, আইহো বুলবুলিতে এইদিকে। আচ্ছা, এইদিকে হ্যাঁ, হ্যাঁ। শহরের মধ্যে। না, শহরে না, ওই হবিবপুর এলাকায়। হবিবপুর এলাকা। হুম, হুম। তো তোমার কি কালিয়াচকে, ঠিক আছে তোমার বাবার বাড়ি হতে পারে, ইউ উইল নট ফিল স্কেয়ার্ড? খুব একটা মনে হয় না। তুমি কি সঙ্গে একজন কাউকে নিয়ে যাবে যে আমি তো সঙ্গে যাই, কেউ না কেউ যাই আমার সাথে, একা তো এখনো যাইনি। একা ছাড়ে না? একা ছাড়ে না, আমার তো গেলে 4 হুইলারে গেলে ড্রাইভার থাকে। আমি যেহেতু কমপ্লিটলি এখনো পার্টিদের বাড়ি চিনি না, তো ম্যানেজার থাকে, ম্যানেজার যেটু। ম্যানেজার জেঠু, সে কি হিন্দু না মুসলিম? হিন্দু। তো অন দ্যাট নোট আজকে আমি একটা শেষ প্রশ্ন করি, হ্যাঁ, মানে আপনার বলা হলো, আমার একটা প্রশ্ন আছে, বলবো এখন? নিশ্চয়ই। প্রশ্নটা কাকে? আপনাকে। ওকে, আপনাকে অবশ্যই। আচ্ছা আচ্ছা। আপনি অনেক আপনি তো একজন বিখ্যাত জার্নালিস্ট, এ নিয়ে কোনো কথা না, নেই, না। কেউ এখানে তর্ক করবে না সেটা নিয়ে। এই জার্নালিজমের পুরো জীবনে, এতটা জীবনে আপনি প্রচুর কিছু দেখেছেন, প্রচুর রদবদল দেখেছেন, বিদেশে দেখেছেন, স্বদেশ দেখেছেন, অনেক কিছু দেখেছেন, আজকেও দেখছেন, আজকেও জার্নালিজমকে আরো কাছ থেকে দেখছেন স্বাধীনভাবে। আপনি বলুন, পশ্চিমবঙ্গে এই যে আজকের যে ধোঁয়াটা উঠছে, যে ধোঁয়াটা যে কোনো সময় আগুন ধরে যেতে পারে, এই ধোঁয়াটা ওঠানোর পেছনে জার্নালিস্টদের কতটা ভূমিকা আছে? সত্যি কথা বলবো? সত্যি কথা বলবেন, কারণ আপনাকে বলেই জিজ্ঞেস ওকে। করছি। এবং আমি যেহেতু আমার ঠোঁট কাটার লোক, একদম। ভালো প্রশ্ন। যা সত্য সেটা বলতে আমার কোনো আপত্তি নেই। একদম। আমরা সাংবাদিক ছিলাম, এখন কাক যদি ময়ূরপুচ্ছ ধারণ করে সে তো ময়ূর হয় না, কাকই থাকে। এখন যারা সাংবাদিকতা অনেক সংখ্যায় বেড়েছে, তার কারণ ওই বুমের সংখ্যা খুব বেড়ে গেছে। যে কোনো লোকের একটা ডান্ডা থাকলেই সে সাংবাদিক। আর থ্যাঙ্কস টু দিস রেভলিউশন অফ ডিজিটাল এজ, এখন প্রত্যেকেই মনে করে যে আই হ্যাভ এ রাইট টু এক্সপ্রেস অ্যান্ড আই উইল এক্সপ্রেস ইট মাই ওয়ে। কেউ ফেসবুকে করে, কেউ ইনস্টাগ্রামে করছে, কেউ এক্স হ্যান্ডেলে করছে, কেউ আমার মতো বৃদ্ধ ইউটিউবার বা ইয়াং ইউটিউবার তারাও মনে করছে। কিন্তু সাংবাদিকতার যেগুলো ভাইটাল প্রিন্সিপলস, যার উপরে একটা পেশার
মহত্ব বা সম্মান বা ছিল, এবং যেগুলো আমাদের কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে শিখতে হয়েছিল। এমন এখন তো কোনো অনুশীলন হয় না, এখন হচ্ছে মানে রেডিমেড। ওই যেমন সুইগি থেকে খাবার আসে, তেমনি জার্নালিস্ট আর অলসো প্রডিউসড বাই সুইগি। আজকে সাংবাদিক হ্যাঁ, গ্রাজুয়েশনের পর প্রচুর সাংবাদিক। মানে সাংবাদিক কি ব্যাপার না, সাংবাদিক এখন যদি জিজ্ঞেস করেন এদের বেশিরভাগকে, আচ্ছা বলো তো ভাই, ভারতবর্ষের লোকসভায় কটা সিট? যদি 10 জনের মধ্যে 10 জনই ফেল না করে, আমি কান কেটে এই মালদা থেকে চলে যাবো, যারা সবে এসছে। কিংবা যদি আবার আরেকটু কঠিন প্রশ্ন করে বসেন, আচ্ছা বলো তো, এই যে ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়? কেমন? আমি বলতে পারি 10-এ 20 জনই ফেল করবে। সুতরাং গোটা জিনিসটা একটা এমন তৈরি হয়েছে যে আমরা প্রথমে একটা গুরুকুলে থেকেছি, যেখানে ডুজ অ্যান্ড ডোন্টস, যেখানে এই পেশাটাতে সফল হতে গেলে বা টিকে থাকতে গেলে আমাকে নিজেকে কিভাবে তৈরি করতে হবে তার পাঠ অনেক পরে। মানে আমি যখন আনন্দবাজার পত্রিকায় চাকরি করতাম, তখন কাগজে একটা রিপোর্টারের নাম ছাপাতে পারার জন্য হয় তাকে কলকাতার বাইরে গিয়ে কোনো অ্যাসাইনমেন্ট করতে হবে, নয় তার ন্যূনতম 10-12 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে? এখন না আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে দুটো জিনিস এসে আমাদের মিডিয়াকে গ্রাস করেছে। একটা হচ্ছে কর্পোরেটাইজেশন, যে কারণে যারা কর্পোরেট ইন্ডাস্ট্রির মালিক, যেমন মুকেশ আম্বানি টুডে কন্ট্রোল 60% অফ ইন্ডিয়াস মিডিয়া। তো মুকেশ আম্বানি may control 60%, but can Mukesh Ambani afford to be independent? সে যদি ইন্ডিপেন্ডেন্ট না হয়, তাহলে তার কর্মচারীরা কি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে? সুতরাং এটা একটা অক্সিমোরন। এটা এক। 2 নম্বর যেটা হয়েছে সেটা হচ্ছে, যেহেতু মিডিয়া, যেটা ট্র্যাডিশনাল মিডিয়া, যাকে আমরা মাস মিডিয়া বলি, খবরের কাগজ মোটামুটি চিতায় উঠে গেছে। ঠিক আছে? শুধু অগ্নিসংযোগের অপেক্ষা। আর এই যে নিউজ চ্যানেলগুলো দেখছো, এগুলো এখন মানে খাট তৈরি হচ্ছে, যে বলো হরি হরি বল এখনো বলা হচ্ছে না, কিন্তু এই খাটটা সাজা, রজনীগন্ধার মালা নিয়ে আয়, এগুলো করতে হবে। এখন দ্য ফ্যাক্ট অফ দ্য লাইফ ইজ ডিজিটাল। ইফ ইউ আর ডিজিটাল ইউ সার্ভাইভ, ইফ ইউ আর নট ইউ আর নট। এই যে, তো আপনারা শুনলে অবাক হবেন, এই যে রিপাবলিক বা আরও গুচ্ছের চ্যানেল, এদের টেলিভিশন ভিউয়ার যত, তার 100 গুণ বেশি ভিউয়ার হচ্ছে ইউটিউবে, এবং তাদের রেভিনিউ স্ট্রিম ইজ মাচ বিগার ফ্রম সোশ্যাল মিডিয়া দ্যান ইট ইজ ফ্রম ভিউয়ার্স। বুঝতে পেরেছেন? ছোট ছোট এই যেমন ধরুন সুমন দে, মমতা ব্যানার্জি তার প্রান্তে ভবতী বিজ্ঞান দেহি বলে দাঁড়িয়ে বলল, এই যে ছোট ছোট ক্লিপ। আচ্ছা, তাহলে আপনাকে বলেছিলেন জ্যোতিবাবু যে এরা কবে যাবে? জ্যোতিবাবু বলেছেন এটা কিচ্ছু করতে হবে না, এই 45 সেকেন্ডের একটা ক্লিপ বানাও। আর ডিএফ? হ্যাঁ, ডিএফএ তো ছেড়ে দাও, ওটা তো বিয়ে এখন কি বলে সাবজুডিস। হ্যাঁ, কিছু করতে হবে না। এই যে একটা প্রশ্ন আর একটা হাফ উত্তর, সেই উত্তরটা ইজ টোটালি লাই, নোবডি ইজ বদার্ড। যখন বিহারে এসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলতে পারে রিল বানাও আর মাল কামাও, ইলেকশন র্যালিতে নরেন্দ্র মোদী বলেছিল যে রিল বানাও আর মাল খামাও, তাহলে এখানে সাংবাদিকতাটা কোথায় থাকবে? আমি এখন ভূষণ্ডির কাক, তার মতো আমার মতো আছি, আজ আছি কাল নেই, কিন্তু যতদিন আছি ততদিন আমি চেষ্টা করব আমার যা অধীত বিদ্যা তার থেকে আমি স্বধর্মে নিধনং শ্রেয় পরাধর্ম ভয়াবহ। সুতরাং এই আর কোনো প্রশ্ন আমাকে বলে, এটা তো উল্টো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনাকে তো একটা প্রশ্ন করার থাকে, শেষ প্রশ্ন।
ধরুন আমরা যারা এখানে আছি বিভিন্ন প্রফেশনে, তা আমাদের তো প্যাশন আছে, ওনার শিক্ষকতা করার স্যারের আছে, আমার সবার ওর বিজনেস সব প্যাশন আছে। তো এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, জার্নালিজম আপনার প্যাশন। যখন প্যাশন থাকে তখন সেখানে একটা প্রেম থাকে, একটা রেসপন্সিবিলিটি থাকে। এই যে আপনি চোখের সামনে দেখছেন যে জার্নালিজমটা এইভাবে শেষ হয়ে যাচ্ছে, তো এই যে আপনার প্রেম, আপনার রেসপন্সিবিলিটি, এখান থেকে কি আপনি কিছুই বলবেন না কারেকশনের জন্য? কি বলবো, আমার কথা শুনবে কে? না শুনুক, আপনি তো বলবেন। সুধীন দত্তর একটা কবিতার লাইন আছে, কে বলো হায় হৃদয়ে খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। আমরা কেউ হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চাই না, আমরা সবাই বেদনাটাকে ইয়ে করে রাখি। আই অ্যাম টোটালি একটা, মাই হার্ট ইজ ব্লিডিং, ঠিক আছে? আমি যে সব কথা আমার ইউটিউবে আমি বলে দিই, ঠিক আছে না? আমি তো কোনো আই টেক নেমস অ্যান্ড ল্যাম্বাস দেম, কিন্তু যখন একটা গোটা সমাজের অ্যাটিটিউড টুয়ার্ডস নিউজ চেঞ্জেস, লোকে মনে করে যে ও আনন্দবাজারে লিখেছে, ও কি বিরাট নিজেকে সাংবাদিক ভাবে, আমার ফেসবুক পেজে আমার লেখাটা পড়ে যাবে। এই কম্পিটিশন তো জীবনে আমাদের ফেস করতে হয়নি। না মানে আমি এই একটা কথা বলছি, যেটা আমার সৌভাগ্য হয়েছে, আমি সুমনদার সঙ্গে আমি কাজ করেছি প্রায় 20 বছর, এবং আমি মানুষটিকে দেখেছি। এবং সুমনদা যেটা করেছে, যেটা সুমনদা জানে, যে সেই সময় লিখতে গিয়ে, তখন আমি আনন্দবাজারে জয়েন করিনি, জয়েন করার আগে আর একটা পত্রিকায় লিখতাম। সেই সময় শাসক দলের বিরুদ্ধে লিখতে গিয়ে আমাকে কি রীতিমতো হেনস্থা হতে হয় এবং অ্যারেস্ট হতে হয়, আমার বাড়ি ঘেরাও করে, এবং সুমনদা আমার পাশে। এবং তারপরে আমি আনন্দবাজারে জয়েন করি, এবং তারপর থেকে আমি তো কাজের দেখেছি, এবং আমাদের যেভাবে ইনস্ট্রাকশন দিতেন এবং আমরা যেভাবে কাজ করেছি, এবং কাজ করার পর আমাদের সেই কাজগুলোকে স্পটে গিয়ে করা এবং সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখা, এবং সেটা কিন্তু খোঁজ নিতেন। এবং আমরা যেটা খবর করার পর সেটা কতটা সত্যতা আছে, কতটা ইয়ে আছে, সেটা আমাদের একটা এথিক্সে ইয়ে হতো। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাই। এবং যেটা করতে 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 আমি যখন কাজ করার পর লাস্টে যখন আর পারলাম না, যেটা আজকে ডিটোরিয়েশন, আমি যখন দেখলাম চলে যাচ্ছে, তখন আমি, অনেকে তাড়িয়ে দেয়, এঁকে দেয়, আমি কিন্তু আনন্দবাজার থেকে আমাকে তাড়ায়নি, আমি ছাড়তে বাধ্য হয়েছি। এবং যখন আর পারলাম না যে আমি আর এই লেখাগুলো হয় ছাপবে না বা কিছু একটা হবে না, সুমনদা জানে, এবং আমি বাধ্য হয়েছিলাম একবার রেজিগনেশন দিয়ে দিতে, এবং তারপরে আমি আর ওই দিকে যাইনি। মানে কষ্ট হয়, কারণ না, ও না থাকাটা ইজ এ লস ফর জার্নালিজম, অ্যান্ড আই ডু নট থিঙ্ক উড বি এ গ্রেট গেইন ফর হিজ কলেজ। না, কলেজে তো কিছু হয় না। সেটা আমি আমার ব্যক্তি, কিন্তু এটা নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনা। এখন আরেক লাস্ট কথাটা বলে দিই, সেটা হচ্ছে আমাদের সময় খবরের কাগজের মালিকরা শুধু খবরের কাগজটাই তাদের ব্যবসা ছিল, ফলে দে ওয়্যার নট আন্ডার এনি প্রেশার ফ্রম এনিবডি, আর প্রেশার এলেও তারা উইথস্ট্যান্ড করতে যাবে। আমি এমন একটা প্রতিষ্ঠানে কাজ করেছি যার সম্পাদকের নাম ছিল একদা অশোক কুমার সরকার। সিদ্ধার্থ শঙ্কর রায় দেশের জরুরি অবস্থা জারি হওয়ার পর অশোকবাবুকে টেলিফোন করে বলেছিলেন যে অশোকবাবু, আপনাকে বেশি কিছু করতে হবে না, আপনি মাস 6 জন্য বরুণ আর গৌরবাবুর কলম দুটো বন্ধ করে দিন। অশোকবাবুর জবাব ছিল, মানু, আমি আনন্দবাজার বন্ধ করে দেব, কিন্তু এদের লেখা বন্ধ করব। আমরা হচ্ছি সেই ঘরানায় বড় হওয়া সাংবাদিক, ফলে আমরা কলার তুলে থাকতাম, আমাদের বেতন কিছু ছিল না। বেতন যা পেতাম সেটা মানে একটা রিডিকুলাস। কিন্তু আমি যখন পাড়া দিয়ে যেতাম, মাসিমা টাসিমা সবাই, এই শোন, তোর লেখাটা বললাম, বুঝেছিস? তাহলে ব্যাপারটা কি সত্যিই তাই হচ্ছে? দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, বিকজ যে কোনো সোসাইটি ভাবতো যে আমরা হচ্ছি কোষ্ঠী পাথর, যে একটা সত্য অসত্যের যাচাই এদের দিয়ে হয়। এখন যাই হোক, আমি বলছি না, এখন যেটা হয়েছে, পশ্চিমবঙ্গে যারা মিডিয়া চালায় তাদের মধ্যে আনন্দবাজার পত্রিকা বাদ দিয়েছে, আর একটা প্রতিষ্ঠান নেই যেটা লাভে চলে, ঠিক আছে? বেয়ার সাবসিস্টেন্স লেভেলে চলে, এবং এদের সার্ভাইভালের জন্য কাগজ হোক আর চ্যানেল হোক, এদেরকে মোটামুটি সরকারি বিজ্ঞাপনের উপর সম্পূর্ণ নির্ভর করতে হয়, ঠিক আছে?
এখন আমার বেতন যদি মমতা বন্দ্যোপাধ্যায় দেয় বকলমায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে তো দাসত্ব এক্সপেক্টই করবে। সুতরাং সবাই ধরতে বাধ্য হচ্ছে। আমি সাংবাদিকদের ততটা গাল দিই না, তার কারণ তাদেরও তো বউ বাচ্চা আছে, তাদেরও পেট আছে, তাদেরও আছে, আর সবার তো ইকুয়াল ক্ষমতা থাকে না। তাহলে এইরকম একটা কনক্লুশনে আমরা সাংবাদিক নিয়ে আসতেই পারি যে একটা সময় সাংবাদিক তুমি একটা কাজ করো, তুমি আরেকটা কোনো কোয়েশ্চেন আনসারের সভা করো, যেখানে আমাকে ডাকো, আই উইল আনসার। ডোন্ট টার্ন মাই সেশন ইনটু মানে একটা ইনকুইজিশন অফ জার্নালিস্ট। শিওর, একদম শিওর। আমার মনে হয়েছে যে আমাদের সোসাইটি আজকে যেখানে গিয়ে আমি এসেছি এখানে, পীযূষ অর্গানাইজ করেছে, মালদা কলেজের অডিটোরিয়ামে বসছি, সেখানে পাঠকের মুখোমুখি একটা মানে মিডিয়া, নট আমি শুধু সাংবাদিক বলছি, এখানে আমি কিন্তু স্টপ করে দিচ্ছি তোমাকে। হ্যাঁ, নো কোয়েশ্চেন আস্ক, নো ওকে মোর। ওকে, ঠিক আছে, এটা আলাদা সেশন হবে। কিন্তু আমি শেষের দুটো ইন্টারভিউ কিন্তু অবশ্যই রাখবো। মনোগ্রাহী, আমার শেষের দুটো কোশ্চেন কিন্তু অবশ্যই রাখবো। ওটাকে আলাদা করে রাখবো, না, নট পার্ট অফ দিস ডিসকাশন। মানে হ্যাঁ, আমাকে গিয়ে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল, সেটা আপনারা আলাদা করে শুনুন বলে একটা তোমাকে নিয়ে একটা আলাদা সেগমেন্ট করে দেবো। তোমার তারপরে 100 টাকা থেকে 150 টাকা ফি করে দেবো। ঠিক আছে, আলোচনাটা আমি ইচ্ছে করেই একটু অন্য খাতে বললাম, কেননা যারা আমার সঙ্গে পার্টিসিপেট করছেন তাদেরও তো একটা নিজস্ব পরিচয় আছে, যে পরিচয়টা আপনাদের জানা উচিত। এবং তাদের কথার মধ্যে দিয়ে যে শহরে তাদের বাস বা যে জেলায় তাদের বাস, তার নানাবিধ অনুষঙ্গ এবং জীবনযাত্রার নানা দিক নিয়ে যে কোলাজটা উঠে এলো, সেটাই হচ্ছে আজকের মালদা। কে কিভাবে নেবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু সব মিলিয়ে যে কোলাজটা তৈরি হলো, সেটা আমার মনে হয় যে মালদাকে আমি চিনতাম তার সঙ্গে খুব একটা ব্যতিক্রম কিছু নয়। কতগুলো দালান এখানে সেখানে বানিয়ে দিলেই তো একটা জেলার মানুষের চরিত্র বদলায় না। সুতরাং এই কথা বলেই আজকের মতো এই আলোচনা শেষ করছি। তাছাড়া আপনারা যারা কলকাতায় থাকেন তারা জেনে রাখুন যে এখানে এই মোটামুটি খোলা জায়গায় বসে থাকাটা একটা হাফ শার্ট পরে রীতিমতো কষ্টকর, কেননা আমার এবার নিউমোনিয়াও হয়ে যেতে পারে, এতটাই ঠান্ডা এখানে। নমস্কার।